কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে কলে ছিলেন পূর্ণিমাদীপ। সুন্দরবনের একটি মারাত্মক ঘটনা তিনি শেয়ার করেছেন আজকে আমাদের সাথে। নদীতে একটা মেয়ের লাশ ভেসে আসে, সাপে কাটা লাশ। সেই সাপে কাটা লাশের সাথে সঙ্গম করে বা সহবাস করে একজন প্রেত চর্চা করে। তার কিন্তু আদর্শ কোনো গুরু ছিল না। সেটা কতটা ভয়ানক হয়ে উঠেছিল সেই ছেলেটির সাথে বা সেই সাধকের সাথে, সেটাই আজকে আপনারা জানতে চলেছেন। কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারা যদি কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন ইমেল করে অথবা ইনস্টাগ্রামে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং হ্যাঁ, কমেন্ট সেকশনেও পেয়ে যাবেন। আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটার জন্য আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমি শুরু করছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কোল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পূর্ণিমাদি। হ্যালো কৌস্তব, বলো। কেমন আছো? চলে যাচ্ছে, চারিদিকে যা অবস্থা তাতে করে ভালো আছি তো বলা যায় না, চলে যাচ্ছে। সে তো ডেফিনেটলি। তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আমার, মানে আমরা তো কালকে মানে আজকে ইউটিউবাররা সবাই প্রোটেস্ট করছি। পাটুলি থেকে আমাদের পদযাত্রা শুরু হবে এবং আমরা গাঙ্গুলি বাগান অব্দি যাচ্ছি। সত্যি মানে এখন যা পরিস্থিতি, মানে সেই পরিস্থিতিতে মেন্টাল যে পিস বা মেন্টাল যে স্টেবিলিটি সেটা ধরে রাখতেই কেমন একটা লাগছে। যাই হোক, আজকে যে কারণে তোমাকে ফোন করা, তুমি একটা পার্টিকুলার ঘটনার কথা বলছিলে যেটা সুন্দরবনে হয়েছিল এবং সেখানেও একটা মানে নারকীয় একটা ব্যাপার আছে। হ্যাঁ, একদম একদম এই প্রসঙ্গেই তো আমাদের কথাটা উঠলো, বললাম না যখন বলছিলাম, মানে এই সিচুয়েশন নিয়ে যখন তুমি আমি কথা বলছিলাম তখনই তো তোমায় বললাম যে আজকে হয়েছে সেটা নিয়ে সত্যি মানে লজ্জাজনক, ঘৃণ্যকর এবং অপরাধীদের ধরা বা শাস্তি দেওয়া যতটুকু আমরা সাধারণ মানুষ হয়ে পারবো অবশ্যই করব, কারণ আমরা তো আর রাঘব বোয়াল নই যে বিশাল কিছু, তবে জনগণের ক্ষমতা চাইলে অনেক কিছুই করতে পারে। তো আমি সেটাই বলছি যে আজকে খোদ কলকাতায় এরকম, কিন্তু এমন অনেক মানে অধ্যুষিত এলাকা রয়েছে যেখানে সন্দেশখালি, ঝড়খালি, সুন্দরবন সাইডে, যেখানে কিন্তু সত্যি এরকম প্রচুর প্রচুর মেয়ে রেপ হয়, জঙ্গলে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়, বলা হয় বাঘে খেয়ে নিয়েছে বা যাই হোক। ইভেন 14 তারিখের রাতেই কথা হচ্ছিল যখন আমি ওই আরজে করে সামনে ওই প্রোটেস্টে হ্যাঁ, ছিলাম। এক্স্যাক্টলি, তুমি ফুল স্পটে ছিলে তখন, একদম একদম তুমি ইনস্টাতে যে ওই দিয়েছো। তখন মানে ওটার পরে আই থিঙ্ক 1:30-2টার দিকে তোমাকে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, এবং আমিও মিছিল, আমাদের লোকালে এখান থেকে মিছিল শেষ করে বাড়ি ফিরলাম আর বললাম যে জানো তো মানে এরকম ক্লায়েন্টও এসছে বা এরকম নারকীয় ঘটনা আছে। তো মানে আমার তোমার সাথে কথা বলার এটাই মেন ব্যাপার ছিল ওই সময়টায় যে মানে ওখানে তো দুষ্কৃতীদের ঢুকিয়ে দিল পুলিশ, তারপর মানে আমাদের ওপর সাধারণ লাঠিচার্জ, মানুষ কাঁদান গ্যাস। লাঠিচার্জ। হ্যাঁ, ইভেন দেখেওছি যে পুরো মানে পাথর ছুটছে আমাদের দিকে, মানে কিভাবে দৌড়েছি। হ্যাঁ, তুমি তারপর তো করছিলে, হ্যাঁ দেখলাম। যাই হোক, তারপর ওই ব্রিজের ওখান দিয়ে দক্ষিণদারির ওই পার্টিকুলার পোর্শন ঘুরে ঘুরে বাড়ি ফেললাম। যাই হোক, ওইসব কথাবার্তাতেই এই কথাটা উঠলো। এই পরিপ্রেক্ষিত বা এই যে মানে কোন সময় এই কথাটা উঠেছে সেটা হয়তো জানিয়ে রাখাটা শ্রেয়, দরকার, কারণ ঠিক প্রেক্ষাপটটা কোথা থেকে শুরু হলো, ঠিক এক্স্যাক্টলি নয়তো হঠাৎ এই ঘটনাটা শেয়ার হচ্ছে, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ঘটনা। মানে মৃতদেহকেও মানুষ ছাড়ে না, এত বড় জানোয়ার হয়ে যায়। যাই হোক, সিমিলারিটি পেলাম তাই জন্য ঘটনাটা রাখছি এখন তোমার সাথে। তোমার থেকে জানতে চাইছি কি হয়েছিল, একটু শুরু থেকে শুরু করো, কি হয়েছিল? একদম শুরু থেকে শুরু করছি আমি। এই ঘটনাটা আজ থেকে প্রায় 6 মাস আগের ধরে রাখো, ঠিক আছে? 6 মাস আগের ঘটনা, এটা কন্টিনিউ এখনো, পুরোপুরি যে রিলিফ হয়েছে তা বলবো না, চলছে, ঠিক আছে, কন্টিনিউ।
ব্যাপারটা তুমি হতেই পারে তুমি বলতে পারো যে আগে কেন তুমি তাহলে বলনি বা এরম কথা। আসলে ওই যে বললে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপট চলছে তাই এর সাথে এই ঘটনাটাকে তুলে আনা আমি উপযুক্ত বলে মনে করলাম, বুঝলে তো? হুম। ব্যাপারটা হচ্ছে একটা ছেলে ছিল সুন্দরবনে, একটা পার্টিকুলার সুন্দরবনের জায়গা, বাট এটা আমি উজ্জ্ব রাখতে চাইছি, ঠিক হ্যাঁ, আছে? নাম ফাম বলো না। হ্যাঁ, সুন্দরবনের একটা জায়গা যেখানে সজল বলে একটা ছেলে থাকতো। ও আসলে ইউটিউব বা তোমার গুগল যাই বলো, আজকালকার দিনে সবই ইউটিউব বা গুগলে পরিষ্কার ভাবে লেখা থাকে, দেখবে মন্ত্রতন্ত্রও লেখা থাকে, যেটা কিন্তু একদমই উচিত না। তো ঠিক আছে, যাই হোক, লেখা থাকে। এর থেকে কি হয়, এই তোমাদের এজের ছেলেরা বা মেয়েরা যাই বলো, ব্যাচেলার যারা, যাদের মধ্যে কিউরিওসিটি প্রচুর, যারা মানে জীবনে অগাধ এখন পড়ে আছে এবং জানার আগ্রহ প্রচুর, তারা এই কালো জগতের সাথে জড়িয়ে পড়ে। এবং এক্ষেত্রে যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল বিচারে যাই, তাহলে আবারও আসে কেতুর কথা। কেতু যদি কারুর মানে কেতুর দশা মহাদশা চলে, তাহলে তার এইসবের প্রতি আগ্রহ আকর্ষণ বাড়বে, ঠিক তো? হুম। তো এই ছেলেটিরও বোধহয় কি আমি প্রেডিকশন করার পর দেখেছি, হ্যাঁ তার চলছিল। যাই হোক, তো ছেলেটি নাকি মোটামুটি উচ্চ মাধ্যমিকের পর থেকে তার মায়ের বক্তব্য যে সে সুন্দরবনে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা ছেলে, মানে বুঝতেই পারছো যথেষ্ট ভালো। তো ইউটিউবে বা গুগলে নানান রকম বইপত্র পড়ে প্রেত সিদ্ধি বা সব সাধনার প্রতি আগ্রহ জেগেছিল, ঠিক আছে? তো আচ্ছা। এবারে হয় এটা যদি ছেলেটা একটু ভালোর দিকে বা পজিটিভ ওয়েতে যেত, তাহলে হয়তো জীবনে উন্নতি করতো, কিন্তু ও প্রথম দিকেই নেগেটিভ ওয়েটাকে ধরে নিয়েছিল, বুঝলে তো? হুম হুম হুম। তো প্রেত সিদ্ধি তো ছেলেটার হয়নি, বরং একটা পেতনির পাল্লায় পড়ে গেছিল, যাকে বলে রেটনি। পেতনি বলো বা পিশাচিনী বলো, যাই বলো, ঠিক আছে? ঘটনাটা হচ্ছে একটা সাপে কাটা অবিবাহিত মেয়ের ডেড বডি জলে ভেসে এসেছিল, হ্যাঁ? আর আচ্ছা। তাকে তুলে জাগানোর চেষ্টা করতে গিয়ে এই দুর্ঘটনাটা সজলের সাথে ঘটেছে। মানে ছেলেটা একটু খ্যাপাটে টাইপের ছিল, তোমার একটু কি বলবো, মানে খ্যাপাটে মানে পাগল নয়, কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। একটু কি বলে না তোমার, নিজের খেয়ালেই থাকতো আর কি, বুঝলে তো? হুম হুম। তো মাঝে মধ্যে বাড়ি থেকে উধাও হয়ে যেত, বাড়ির লোক জানতো যে ও ওরকম, আবার 2 দিন পর 3 দিন পর ঠিক ফিরে আসবে। তো ছেলে কোথায় থাকতো না, মারা জানতো যে ছেলে কিছু তন্ত্র সাধনায় নিমগ্ন এবং সে তান্ত্রিক হতে চায়, ভালো তান্ত্রিক হতে চায়, কিন্তু প্রফেশনে থাকা তান্ত্রিক নয়, বুঝতে পারছো? ওর ইচ্ছা ছিল ও তন্ত্র সাধনা করে সংসার ত্যাগী হবে, এবং এক্স্যাক্টলি তান্ত্রিক বলতে যা বোঝায় সে সেটা হবে। কিন্তু সবার দ্বারা তো সবকিছু হয় না বাবা। হুম। কথা হচ্ছে তোর মারা সেটা ভেবেছিল যে যাই হোক মাঝে মধ্যে, এবং ওর যে এইসবের প্রতি মানে কালো জিনিসের প্রতি, ব্ল্যাক জিনিসের প্রতি আগ্রহ, সেটাও বাড়ির লোক জানতো। তো মা হিসাবে বহুবার মানা করেছে, ছেলেটা মাথা থেকে কখনোই বেরোয় না ব্যাপারটা, কারণ ও এর শেষ দেখে, মানে এটা কি আসলে প্রেত সাধনা কি, সব সাধনা কি, আদৌ কি এগুলো হয়, কিছুটা মানে কি বলবো, কিছুটা বিশ্বাস করতো আবার করতো না। তো এইটারই প্রমাণ পাওয়ার জন্য ও আরো বিশেষ করে এগিয়েছিল, বুঝলে তো? আচ্ছা। এমনই কোনো একদিন, গুরু ছিল? না কিচ্ছু ছিল না, ও জানতো না যে গুরুর প্রয়োজন হয়। গুরুর কিন্তু প্রয়োজন হয়, গুরু বাজে হোক যাই হোক, কিন্তু গুরুর এগুলো গুরু প্রদত্ত বিদ্যা, ঠিক আছে? ডেফিনেটলি। তো এটা পরম্পরা ওয়াইজ চলে আসে, গুরু তার শিষ্যকে, তাই এরকম। তো ছেলেটি একদিন ওরকম রাত্রিবেলা বেরোয় এবং ও খবর পায় যে নদীর চরে এরকম একটা মেয়ে, মানে অবিবাহিত মেয়ে ডেড বডি। সুন্দরবনে এখনো জানো তো সাপে কাটলে ভেলায় ভাসিয়ে দেয়, তাই? এখনো, হ্যাঁ এখনো বাঁচিয়ে দেয়। যদি কেউ পায় তাহলে অনেকের ক্ষমতা থাকে তো, বিষ তুলে দেয়, বাঁচিয়ে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে তাকে আবার পাঠিয়ে দেয় নিজের বাড়ি, এই আশাতেই ভেলায় এখনো পাঠিয়ে দেয়। তো এই যে একটু অন্যদিকে চলে যাচ্ছি, বাট সুন্দরবনে এই যে বাঘেরা মানে কেন এত মানুষ খেকো বলো তো? কেন? কারণ হচ্ছে আগেকার দিনে এই যে ভেলায় ভাসিয়ে দিত না ডেড বডি গুলোকে, শুধু আগেকার কেন বলবো, এখনো তো এরম করতে করতে বাঘেদের মায়েরা যখন বাঘেদেরকে সাঁতার শেখাতো না, তখন ওই ডেড বডি আসতে দেখে রক্তের স্বাদ পায় প্রথম, বুঝেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই থেকেই ওরা মানে ভীষণ রকম মানুষ খেকো হয়ে যায়। ওকে ওকে। তো ওখানকার গাইডরাই বলে দেয়, যারা সুন্দরবন ঘুরতে যায় তাদেরকে গাইডরাই এগুলো সব বলে দেয়। তো যাই হোক, তো এরকম সাপে কাটা একটা মহিলা ডেড বডি আসছিল, আর সেই রাতে ও ওই বডিটাকে তুলে এনে ওর ওপরে সব সাধনা করতে শুরু করে। হুম। র্যান্ডম এরকম?
হ্যাঁ মানে কেউ random, না, দেখলো না মন্ত্র বা জানতো, কিছু? কেউ দেখেনি না। ওই গভীর জঙ্গলে, এমনি তো সুন্দরবনের জঙ্গলে বাঘের ভয়ে যারা যাওয়ার যায়, কিন্তু খুবই ভয়ে, রাত্রিবেলা তো যাওয়ার কথা নয়, তাই না? মানে ওর কাছে কোনো একটা ভাবে খবর এসেছে? হ্যাঁ, ওটা তো গ্রামে গ্রামে খবর, মুখে মুখে কথা প্রচার হয়ে যায় যে নদীতে ডেড বডি ভাসছে, হয় না? আজকে আচ্ছা। যেমন আমাদের গঙ্গায় ধরো বডি ভেসে এলো, তো আমরা তো খবর পাবোই, হুম হুম হুম। এটা তো খবর হয়। তো সেরকমই কানে কানে পেয়েছিল খবর, এবং ও টার্গেটে ছিল। ও রাত্রিবেলা গিয়ে মানে সন্ধে হবার মধ্যেই ও গিয়ে বডিটাকে যেমন করে হোক তুলে নিয়ে সরিয়ে রাখবে। ও সরিয়ে রেখেছিল সন্ধে থেকে, এবং রাত্রিবেলা ও কাজে বসেছিল বডিটাকে নিয়ে, ঠিক আছে? এবার ওর কাছে কি ছিল? শুধুমাত্র টিমটিমে আলো ছিল, আর মদ ছিল, মাংস ছিল, আর কিছু পুতুল ছিল, যে পুতুল ক্রিয়া আর কি, পুতুল ছিল, এই জাতীয় কিছু গুগল থেকে সার্চ করে তন্ত্রের জিনিসপত্র জোগাড় করেছিল। ভালো কথা। এবার মেয়ের ডেড বডিটাকে তুলে কিছু অভিমন্ত্রিত দ্বারা ও সেই বডিটাকে জাগানোর চেষ্টা করতে থাকে, ঠিক আছে? তাকে মদ মানে মাংস, মন্ত্র পড়ে? হ্যাঁ মন্ত্র পড়ে, হ্যাঁ, মদ মাংস দিয়ে খুশি করতে থাকে, নিজের বশে আনার চেষ্টা করতে থাকে। কিন্তু ওই বডির আত্মা বলে যে তাকে সেক্স করে তৃপ্তি দিতে, মানে মেয়েটা কিন্তু মারা গেছিল, ভেলায় যে ভাসিয়ে দিয়েছিল সাপে কাটা, ও কিন্তু পুরো মারাই গেছিল, ঠিক আছে? এবারে হুম। ওই মুহূর্তে কিন্তু ওই ছেলেটির অভিমন্ত্রিত দ্বারা ওই মেয়েটির আত্মা তার ভেতরে না ঢুকে, কি হয় বলতো, আমাদের ডেড বডি যখন খালি থাকে না, যে কোনো আত্মাই কিন্তু আমাদেরকে ঢুকে একটা বডিকে আশ্রয় নিয়ে জেগে উঠতে পারে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এই কারণে না রাত্রিবেলা বলে মোড়া, মানে কেউ যদি সন্ধ্যের পর মারা যায় তাকে রাত্রিবেলা পোড়াতে নেই, একটু আগলে রাখতে হয়। যদি রাখতেই হয় বাড়িতে, একান্ত অনেকের হয় না, বাড়ির লোক অনেক দূরে থাকে, তারা আসবে, তারপর তাকে দাহ করা হবে, তখন বডিটাকে একদম একা ছাড়া যায় না, বুঝেছো? আচ্ছা, সবসময় ধূপ মানে ধুনো, কাউকে না কাউকে বসে থাকতে একদম হবে? বসে, এবং ধূপ ধুনো কনস্ট্যান্ট জ্বালিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে বডিটা তো তখন খালি হয়ে গেছে, তার আত্মাটা তো নেই। ওই খালি ঘরে, যেমন খালি ঘরে কেউ না কেউ কবজা করতে আসে, ঠিক সেরকম খালি বডিতে আমাদের চারিপাশে যে ঘুরে বেড়ায় নেগেটিভ জিনিসপত্র, তারা অধিকার করতে চায়, একটা বডি পেতে চায়, যারা মুক্তি পায়নি, বুঝেছো? ওকে। তো ঠিক সেই রকম ওই মেয়েটির আত্মা না এসে ওই জঙ্গলে থাকা কোনো প্রেতাত্মা, সে তাই বডিটাকে আশ্রয় করে পুরোপুরি জেগে ওঠে, এবং সে খুব নোংরা ছিল, এবং জেগে ওঠেই বলে সেক্স করে তৃপ্তি দিতে হবে। এবং এই সজল বলে ছেলেটি জানতো যে এদের চাহিদাই হচ্ছে মদ মাংস সেক্স, ঠিক আছে? তো মানে 5 মকরের আন্ডারে যোগ 5 মকারের আন্ডারে, একদম একদম। তো একে তৃপ্তি দিতে পারলেও এই মেয়েটি তার বশে চলে আসবে, এবং একে দিয়ে যাই কাজ বলা হবে সে সেই কাজ করবে, এবং তাকে আর গরিব থাকতে হবে না। বেসিক্যালি এরা প্রচন্ড গরিব ছিল। হুম। সুন্দরবনে তো ওরমই বেশিরভাগ আছে, সবাই না, যাই হোক। তো সাধক মানে ওই সজল কিছু না ভেবেই সেক্স করতে রাজি হয়ে যায়, ঠিক আছে? এবং মৃতদেহর সাথে? না, তখন তো ও জেগে উঠে বসেছে, তখন যাই তো, হোক, যতই হোক, হ্যাঁ, মৃতদেহ। ও জানে মৃতদেহ, ও তো জানে মৃতদেহ, ঠিক কথা। এবারে ও জানে না যে এখানে ওই মেয়েটার আত্মা নেই, এখানে আরো বাজে আত্মা প্রবেশ করেছে, সেটা কিন্তু সজল বুঝতে পারে, ঠিক আছে? এজন্যই গুরু প্রয়োজন। যাই হোক, প্রেতাশ্রিত ওই ডেড বডির সঙ্গে সঙ্গম করে সজল। তার বীর্য স্খলন হতেই অচৈতন্য হয়ে পড়ে সজল, মানে তোমার যখনই ওর হয়ে যায়, তখনই কিন্তু সজল অচৈতন্য হয়ে যায়, তারপর আর তার কিছু মনে নেই রাতের বেলা, ঠিক আছে? হুম হুম। কতক্ষণ যে সঙ্গম করেছিল এবং সঙ্গমে কি কি হয়েছিল সে যেন নিজেই একটা ঘুরে চলে গেছিল, বুঝলে তো? ওকে ওকে কিছুই ওকে। মনে নেই সজলের। ওই অবস্থায় কতক্ষণ বা কত দিন সে পড়েছিল সে কিন্তু জানে না। আশেপাশের অঞ্চলের লোকেরা জঙ্গলে কাঠ কাটতে এসে তাকে উদ্ধার করে। ওই ডেড বডি তখন সেখানে কিন্তু ছিল না। ওই ডেড বডি মানে হচ্ছে ওই মেয়েটার ডেড বডি, সাপে কাটা লাশ সেটা? ছাপে কাটা লাশটা কিন্তু ছিল না, ছিল খালি সজল পড়েছিল, ঠিক আছে? কিন্তু গ্রামের লোকেরা সজলকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে, আর জ্ঞান ফেরাবার জন্য জলে চোখে মুখে জলের ছিটে দেয়। জ্ঞান কিছু, মানে কোনো মতে চেতন ফিরে পায়, কিন্তু কিছুই নাকি বলতে পারছিল না, শুধু তাকিয়ে ছিল ভ্যাবাচাকার মতো, বুঝলে তো, হুম হুম সবার হুম। দিকে। তারা তাকে নিয়ে গ্রামে যায়, আর সবাই সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে একে কি কেউ চেনে, বা এই ছেলেটাকে কি কেউ চেনে। ঠিক কিছুক্ষণ এরকম চলতে থাকে কৌস্তব। তারপর একটা বিবাহিত, মানে বিবাহিত মেয়ে, সিঁদুর টিন্দুর পরা বিবাহিত মেয়ে এসে বলে, হ্যাঁ আমি চিনি, আমার স্বামী, বুঝলি তো, বুঝলে? মানে
স্বামী যেটা, মানে ও কি বিবাহিত ছিল সজল? না একদমই না, পরে আসছি, ক্লাইম্যাক্স নষ্ট করছো কেন? আচ্ছা। দর্শকদের চলে যাবে। ব্যাপার হচ্ছে এই যে মেয়েটা আসে, সে বিবাহিত মেয়ে, কিন্তু সজলের বিয়ে হয়নি, কিন্তু মেয়েটা এসে দাবি করে যে এ আমার স্বামী, আমি চিনি, আমাকে দিন, আমি নিয়ে যাব বাড়িতে। এবারে কারুর বউ এসে যদি বলে যে এটা আমার স্বামী, মানে পাড়ার লোক কি আর কিছু জিজ্ঞাসাবাদ করবে, নাকি রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট চাইবে বলো? ওকে ওকে। কেউ চাইবে না। এই সময় মেয়েটা একে স্বামী বলে পরিচয় দিয়ে নিয়ে চলে যায়, এবং সে জানায় যে স্বামীর মাথার ঠিক নেই, সে পাগল, কথাও বলতে পারে না, ঘরে রাগারাগি করে 3 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তারপর আর কোনো খোঁজ ছিল না। এবং ভাগ্য ভালো যে আজকে খোঁজ পেয়ে তাকে, সে খোঁজ পেয়েছে। হ্যাঁ, তারা চলে যাওয়ার ঘন্টা 2 বাদে সজলের বাবা আর কাকা আসে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। মেয়েটা কিন্তু ওকে নিয়ে চলে গেছে। হুম। তারপর ঘন্টা 2 বাদে মেয়েটার, এই সজলের যে আসল বাবা মা কাকা, তারা আসে গ্রামে, এবং এসে মোবাইলে ছবি দেখাতে থাকে আর বলে যে একে কোথাও দেখেছেন, একে কোথাও দেখেছেন? তখন একটা ছেলে বলে ওঠে, আরে হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, এই 2-3 ঘন্টা আগে ওর বউ এসে ওকে নিয়ে যায়, বুঝলে? হুম। সজলের বাবা কাকা মা তো হতবাক, মানে অবাক হয়ে গেছে, বলছে বউ, আমার ছেলের তো বিয়ে হয়নি, বুঝলে? আচ্ছা। তখন গ্রামবাসীরা বলে যে আসল বিষয় পুরো জানাই, বলে যে দেখুন, একজন মহিলা এসেছিলেন, বললেন, উনি দাবি করেছেন যে এটা ওর স্বামী, ও নিয়ে গেছে। তো তখন এবারে এর বাবা মা দেখে যে কিছু তো করার নেই, তখন নাকি থানায় ফানায় রিপোর্ট করে যে ছেলে গায়েব বা মিসিং ডায়েরি করে, বুঝলে তো? হুম। সপ্তাহ 2 হয়ে গেছে, মানে 2 সপ্তাহ কেটে গেছে, বা 2.5 সপ্তাহ এরকম হবে, 2-2.5 সপ্তাহ কেটে গেছে, তারা কিন্তু সজলকে খুঁজে পায়নি, মানে তখনও পুলিশও খুঁজে পায়নি, বা পুলিশ আদৌ খোঁজার চেষ্টা করেছিল কিনা জানি না, কারণ থানায় দেখো এরকম মিসিং ডায়েরি প্রচুর পড়ে থাকে, ঠিক না? এবারে পুলিশের তৎপরতা কি ছিল আমরা জানি না, কিন্তু তার মা বাবা যেটা জানায় আমাদেরকে যে 2 সপ্তাহ পরে, মানে যখন ফিরে না বাড়ি, তখন তারা বিভিন্ন জ্যোতিষী তান্ত্রিক গুণিন হয় না, যারা খুঁজে দেয়, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেয়, এদের খোঁজ করতে থাকে। তখন আমাদের ক্যানিং এ একজন শিষ্য থাকে, বুঝলে তো? আমি পডকাস্টে বলেছিলাম যে ক্যানিং এ একজন আমার শিষ্য থাকেন, ওই শিষ্যর কাছে যায় এবং জানে যে ও মানে জ্যোতিষী বা তন্ত্র করে, কিন্তু সমস্ত ঘটনা শোনার পর ক্যানিং এর শিষ্য, মানে ওটা ক্যানিং এর যে শিষ্য রয়েছে তার কাছে কেন গেছিল? খুঁজে দেওয়ার জন্য? হ্যাঁ, ওরা তো খোঁজ করছিল, গুণিন জ্যোতিষী তান্ত্রিক এরা যে মানে ধরো ওরা সিধা ওয়েতে করার চেষ্টা করেছিল, পুলিশে কমপ্লেন্ট করে, বাট হয় না, মা বাবা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না, সমস্ত চেষ্টাই করতে হবে। তো বয়স কত ছিল ছেলেটার বয়স ছিল 28 থেকে 29 বছর। আচ্ছা। ইয়াং, আমি তো বললাম তো। এর ফলে কি হয়, ওর মা বাবারাও পুলিশের কাজ করছে, এর মা বাবারা বললো যে আমরাও আমাদের মতো খোঁজাখুঁজির চেষ্টা করি, বিভিন্ন রিলেটিভ দিকেও ফোন করে যে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের নাম্বার দিতে, বা এরকম কি আদৌ হয় কিনা যে হারিয়ে যাওয়া কাউকে খুঁজে এনে দেওয়া যায় কিনা, এসব খোঁজখবর। হ্যাঁ বলছি আমি। তারপর আমাদের ওই শিষ্যর কাছে যাই, ক্যানিং এ যে শিষ্য থাকে, ওই শিষ্য সমস্ত ঘটনা শোনার পর বলে, দেখুন এটা আমার কম্য না, তো আমাদের গুরুদেব যিনি বা গুরুমা যিনি আছেন তার কাছে যান, উনি আশা করছি কোনো সমাধান আপনাকে দিতে পারবেন। তো ওনারা আমাদের ঠিকানা চেম্বারে নিয়ে আসেন, এবং আমাদের শিষ্য যিনি, তার নাম হচ্ছে পার্থ বলে দেয় যে ম্যাডাম একজন যাবেন, পুরো ঘটনাটা পার্থ আমাদেরকে জানায় যে এরম ব্যাপার আছে, আপনার কাছে যাবে, আপনি কি কিছু করতে পারবেন? আলাম যে আগে আসুক, তারপর কথা বলে দেখছি। তো ওরা বেশি দেরি করে না, 1-2 দিনের মাথাতেই কিন্তু আসে চেম্বারে। এবার এসে যেটা বলে যে দেখুন, আমি জানতাম বা আমরা জানতাম আমাদের ছেলে একটু খ্যাপাটে, সংসারে মন ছিল না, উচ্চ মাধ্যমিকে পাস করার পরেই কিন্তু ও ছোটখাটো টিউশন পড়াতো বাড়িতে, তাও কি ওই একদম বাচ্চাদের পড়াতো, এবং তারপরে আর পড়াশোনাটা কন্টিনিউ করেনি, ঠিক আছে? কিন্তু কোনো যে চাকরির চেষ্টা, সরকারি চাকরি বলো বা বেসরকারি কোনো রকম চাকরির কোনো চেষ্টা কিন্তু আমার ছেলে করেনি, উল্টে ও নানান রকম ভূত প্রেত, ব্ল্যাক ম্যাজিক, এইগুলোর ভিডিও দেখতো, এগুলো আমরা শুনেছি, বা অনেক সময় ইন্টারেস্ট, মানে প্রচন্ড রকম ভাবে উৎসাহিত হয়ে আমাদেরকে দেখাতে আসতো, দেখো মা এরকম হয়। ওর কাছ থেকেই নাকি মা বাবারা জানতে পেরেছিল যে তন্ত্রের মাধ্যমে অনেক অসাধ্যকে সাধন করা যায়। মানে ওদের মা বাবা খুব ছাপোষা, একদম মধ্যবিত্ত, খুব গোবেচারা টাইপের ভদ্রলোক ভদ্র মহিলা, জানো তো?
হুম হুম ওদের কোনো আইডিয়াই নেই যে এরম কিছু আদৌ বস্তু আছে বা হয়। ছেলেটাই কিন্তু যেটুকু জ্ঞান দেওয়ার দিয়েছিল মা বাবাকে। তো আজকে ওই ছেলের জ্ঞানই ওদের দরকার লেগেছিল। যাই হোক, আমাদেরকে এসে বলে যে ম্যাডাম, সংসারে মন নেই, খালি ভূত প্রেত এসব নিয়ে চর্চা করতো, আর বলতো যে সাধনা করবে সাধনা করবে, এবং ভূত বসে মা তোমাদের গরিবী আমি দূর করে দেবো। কি করে না, কোনো ভূতকে বসে রেখে তাকে কাজ দেবো এবং সে কাজ করবে, দেখবে তোমরা বড় লোক হয়েছে। বুঝলে তো? আচ্ছা এরম একটা ওর মাথায় কেউ ঢুকিয়েছিল না, নিজে থেকে ঢুকেছিল, জানি না বাবা। যাই হোক, এরকম মানে অনেক বোঝানো তো নাকি ছেলে শোনেনি। প্রায় 1-2 দিন উধাও থাকতো, মানে এটা ওর রেগুলার বেসিসে ছিল, জানো তো। আচ্ছা তো সেই জন্যই মা একদিন রাতে, দেখো তুমি যদি একদিন রাতে বাড়ি না ফেরো বা আমি যদি বাড়িতে না থাকি, আমার বাড়ির লোক যদি ফোনে না পায়, তাহলে স্বাভাবিক চিন্তা হয়, ঠিক তো? হুম কিন্তু ছেলেটা যে 1 দিন বা 2 দিন হয়ে গেল বাড়ি ফেরেনি, ওর মারা কিন্তু মানে পুরোপুরি উদ্যম নিয়েছিল 2 দিন বাদে, যখন 2 দিনও ছেলে বাড়ি আসেনি, তখন খোঁজ শুরু করেছিল। বুঝলে তো? তো এবারে বললাম এরম কেন না, ও এরকম করতো, তাই আমাদের একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল, সেই জন্য। তার খোঁজ করতে কেউ যেন জঙ্গলে না যায়, তারপর সংসারে মন ছিল না। এরপরে যখন উধাও থাকতে শুরু করলো বা পেলো না, তখন বললো যে দেখুন এরকম এরকম আমরা থানায় রিপোর্ট ফিপোর্ট করেছি, আসেনি। তো আমরা আপনার এক শিষ্যর কাছে গেছিলাম, উনি বললেন যে আপনার কাছে আসতে। আচ্ছা বলুন তো, আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দেওয়া যায়? বুঝলে? হুম আমরা কিছুক্ষণ একটু ওয়েট করলাম, এবং আরেকটা কথা আশ্চর্য লাগলো আমার, যেটা হচ্ছে একজন এসে নাকি বলে গেছে যে আমি ওর বউ, আমার স্বামীকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? এই জায়গাটাই খুব পিকুলিয়ার লাগছে আমার। এই জায়গাটাই ভীষণ পিকুলিয়ার এবং রহস্য যাকে বলে। এখানে তো আমরাও অবাক হয়ে গেছিলাম যে সত্যি তো ওটা কে, কারণ লোক বলে পরিচয় দেব না, আর এখানে যেচে কেউ পরিচয় দিতে আসছে, ঠিক না? হুম এবার তাদের ছেলেকে ঘরে ফেরানোর জন্য আমরা কি করি, ভূর্জপত্র হয় না, গাছের ছালকে ভূর্জপত্র, ওই ভূর্জপত্রে 11টা যন্ত্র মেঁকেছিলাম। ঠিক আছে? সেই দিনই চেম্বারে বসেই হুম 11টা যন্ত্র মেঁকে বলেছিলাম যে রোজ সন্ধ্যায় ঘরের বাইরে ছেলে যেদিকে গেছে, মানে ধরো আমাদের একটা যে সদর দরজা, ওদিক দিয়ে আমরা তো ঢোকা আসা যাওয়া করি, তো ওইদিকেই বলেছিলাম যে রোজ সন্ধেবেলা আপনারা আটার প্রদীপ তৈরি করবেন। ঠিক আছে? 11টা হুম 11টা আটা প্রদীপ তৈরি করে তেল দিয়ে ওই যন্ত্রগুলোকে সলতে বানিয়ে জ্বালাবেন। মানে যে যন্ত্রগুলো আমরা এঁকে দিয়েছিলাম, সেইগুলোকে সলতের মতো রোল করে দিয়ে তেলের প্রদীপে জেলে যেদিকে ছেলে গেছে সেই দিকে মুখ করে 11টা প্রদীপ রোজ সন্ধেবেলা জ্বালতে। ঠিক আছে? ওকে ওকে এইবারে 9 নম্বর দিনে সজলের মা নাকি স্বপ্নে দেখে, মানে তারপরে এটা বলার পর ওরা আমাদের কাছ থেকে ভূর্জপত্র নিয়ে চলে যায়। হ্যাঁ, এবং ওর মা দেখলাম খুব একটা স্যাটিসফাইড হলো না, স্বাভাবিক। আমি তার ছেলে, ওরা ভেবেছিল যে যেদিন আসবো সেদিনই হয়তো ছেলের সন্ধান পেয়ে যাবো, মানে অনেক আশা নিয়ে একজন মা এসছিলেন। কিন্তু দেখো আমাদেরও তো একটা কোনো কিছু লিমিটেশন থাকে, তাই না? এক্স্যাক্টলি তো আমরা তো ঈশ্বর নই, এটা তো দাবি করতে পারি না। বুঝবাজি তো নয়। হ্যাঁ, তো ওদেরকে বললাম যে যান, আপনি নিশ্চয়ই কিছু না কিছু পাবেন, ইন্ডিকেশন পাবেন। তোর মা দেখলাম অনেকটা ভরসা নিয়ে বললো, মা দেখো তোমার কাছে এসছি অনেক আশা নিয়ে, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। একদম কেঁদে, সত্যি ভীষণ কাঁদছিলেন উনি, ভদ্রমহিলা। স্বাভাবিক, একটা মায়ের যন্ত্রণা বুঝি। তো আমি বললাম আপনি যান, আপনি ঠিক, আমি টাইম দিয়েছিলাম 1 থেকে 2 মাসের ভেতর কিছু ইন্ডিকেশন পাবেন। কিন্তু ভাগ্যক্রমে 9 নম্বর দিনেই ওনার মা, সজলের মা, স্বপ্নে দেখে যে সজল একটা জঙ্গলের মধ্যে একটা গাছের ডালের উপর বাঁধা আছে, আর কেঁদে কেঁদে বলছে যে মা আমাকে নিয়ে যাও, আমাকে বাঁচাও, আমাকে শেষ করে দিচ্ছে। এটা কিন্তু স্বপ্নে দেখে। আচ্ছা আমাকে শেষ করে দিচ্ছে, আমাকে নিয়ে যাও, আমায় বাড়ি নিয়ে যাও। তারপরে ওর মা মানে এই স্বপ্নটা দেখার পর ধর্মর করে উঠে বসে এবং তার বাবাকে সমস্ত স্বপ্নের কথা বলে। এবং পরের দিন তড়ি ঘড়ি, মানে আমি সাধারণত 10টায় উঠি ঘুম থেকে, বাট আমি যখন 10টায় উঠি তখন দেখি অলরেডি 21টা মিস কল। 21টা মিস কল, মানে ওনার মা ঘুম থেকে ওঠা থেকেই ফোন করে আমাকে এটা জানাবার জন্য অস্থির হয়ে গেছিলেন যে উনি এই স্বপ্ন দেখলেন, কেন দেখলেন, এবং যখন দেখলেন যে ও মানে তার ছেলে গাছে বাঁধা, তো একটা মায়ের মন কি হতে পারে বুঝতে পারছো? এক্স্যাক্টলি স্বপ্ন দেখেছে, মায়ের মন যা দেখেছে তাই আমাকে হুবহু বলল ফোন করে যে এবারে আপনাকে রক্ষা করতেই হবে,
যেমন করে হোক আমি এরকম স্বপ্নে দেখেছি। আমরাও কিছুক্ষণ চুপচাপ শুনলাম, আনলাম আপনাকে আমি কিছুক্ষণ বাদে কল ব্যাক করছি, ঠিক আছে, কারণ আমার একটু আমার হাজবেন্ডের সাথে আলোচনা করার ছিল, ঠিক আছে। আমি একটু ওয়েট করুন, আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আপনাকে আমি কল ব্যাক করছি। মা বললো ঠিক আছে। তারপরে ওনার মাকে আমি বললাম ঠিক জঙ্গলের কোন জায়গাটার মানে দৃশ্য দেখেছেন, এটা কি আপনার চেনা জঙ্গল, বুঝলে? ওকে ওকে। তখন ওনার মা বললো যে হ্যাঁ দিদি, যে গাছটা দেখেছি বা যে জঙ্গলের রাস্তাটা দেখেছি এটা কিন্তু চেনা, ও কিন্তু ওখানে সাধনায় যেত। তখন আমি ফোনে বললাম যখন জানেন তাহলে এক কাজ করুন, আপনার হাজবেন্ডকে নিয়ে বা গ্রামের আরো লোকজনকে, প্রতিবেশীদের নিয়ে এক্স্যাক্ট ওই জায়গাটাতে যান। যখন আপনি দেখেছেন আপনার ছেলে ওখানে আছে, নিশ্চয়ই কিছু ইন্ডিকেশন ঈশ্বর দিচ্ছে আপনাকে, আপনি যান, ঠিক আছে। আপাতত তো এখন সেটাই করুক। তো তারপর একটু বেলা গড়াতে বলে 11টা-12টা নাগাদ গ্রামের লোকজনকে নিয়ে, তার বাবাকে নিয়ে তারা ওই জায়গাটাতে যায়। তখন গিয়ে কৌস্তব দেখে যে জঙ্গলের মাঝ জঙ্গলে খালি একটা হাওয়াই চটি পড়ে আছে। ছেলেকে কিন্তু পায় না, চটি দেখতে পায়। এবার ওই চটিটা দেখে ওর মা ভাবে ছেলে বোধহয় বাঘের পেটে চলে গেছে। ওকে। এবং ওই চটিটার মধ্যে রক্ত পড়লে জমাট বেঁধে যায় না, একদম রক্ত পড়ে জমাট বেঁধেছিল। তো ওরা শিওর হয়ে গেছিল যে ছেলেকে বোধহয় বাঘে মেরেছে। আমাকে এসে ফোন করলো, ফোন করে বলছে ম্যাডাম গেছিলাম, চটি দেখতে পেয়েছি আমার ছেলের, এরম রক্ত পড়ে জমাট বেঁধেছিল এবং তোমার কি বলে ছেলেকে কিন্তু পাইনি। ভালো করে আমি জিজ্ঞাসাবাদ করলাম যে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বলো। আমি ভালো করে জিজ্ঞাসাবাদ করলাম মাটাকে যে আপনি ঠিক কি দেখেছেন, কেমন দেখেছেন, মানে স্বপ্নের কথাটা বলছি, বুঝলে তো। তখন ওর মা আবার রিপিট করছে যে জঙ্গলের মধ্যে একটা বড় গাছের অনেক উঁচু ডালে ঝুলতে দেখেছে, একটা বড় গাছের অনেক উঁচু ডালে ঝুলতে দেখেছে, যেন বাঁধা আছে, গলা বাঁধা নয় কিন্তু কোমর বাঁধা, ঠিক আছে, কিন্তু কোনো দড়ি দেখতে পায়নি। হ্যাঁ ওকে, মানে যেটা স্বপ্নে দেখেছিল যে ওটা দিয়ে মানে বেঁধে রেখেছে। হ্যাঁ বেঁধে রেখেছে কিন্তু কোনো দড়ি দেখতে পায়নি, অদৃশ্য একটা বাঁধন। এবং ছেলে বলছে যে আমাকে নিয়ে যাও। আরো জিজ্ঞাসা করলাম ভালো করে, তখন ও বললো যে জঙ্গলটা তাদের গ্রামের পিছনে যে নালা আছে তার অন্য পাড়ে আছে, মানে একটা গ্রামের পিছনে একটা বড় নালা আছে যার মাধ্যমে জল যায়, মানে নদীর জল যায়, এবং তার ওই পাড়েই আছে তোমার ওই জঙ্গলটা, বুঝলে তো। সজল মাঝে মধ্যেই যেত, যেটা আমি আগেই বললাম। কিন্তু তারা ওখানে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও পায়নি, শুধু এক পাটি চটি গাছের নিচে পেয়েছে। কিন্তু ওই গাছে আর আশেপাশে সব বড় গাছের লোক চড়েও কিছু পায়নি। মানে ওরা যে তোমার গ্রামের লোকজনদের নিয়ে গেছিল বললাম না বাবার সাথে, ওরা গাছেও উঠেছিল, মানে যে গাছটা স্বপ্নে দেখেছিল ওর মা সে গাছটার উপরেও উঠেছিল, কিন্তু দেখতে পায়নি বডি, ঠিক আছে। ওকে ওকে। কিন্তু আমার বা আমার হাজবেন্ড দুজনেই যখন আমরা আলোচনা করি তখন বুঝি যে যাই হয়ে যাক, ওর মা যখন ওই জঙ্গলটা দেখেছে আমার ভূর্জপত্রের মাধ্যমে সলতে দেওয়ার পর, তার মানে ঈশ্বর ইন্ডিকেশন দিচ্ছে যে ওই জায়গাতেই আছে, ছেলে ওখানেই আছে, একদম গ্যারান্টেড। ওদেরকে বলছি, ওরা বলছে না দিদি ভাই আমার মনে হয় ওকে বাঘে খেয়েছে, বুঝলে তো। ওকে ওকে ওকে, ঠিক আছে, ভালো কথা। এবং আমি এইটা বুঝি যে ছেলেটা কোনো নেগেটিভ জিনিসের দ্বারা বন্দি আছে। এই যে বন্দি দেখানো হয়েছে কিন্তু দড়ি দেখতে পায়নি, তার মানে অদৃশ্য কোনো বন্ধনে বাঁধা আছে, এটা বুঝে নিতে হবে, ঠিক আছে। তো অদৃশ্য বন্ধন এখানে কি হতে পারে? ওই মহিলা যে রহস্যে ঘেরা, যে তার স্বামী বলে তাকে নিয়ে গেছে। তোমার সাইড থেকে না একটা অদ্ভুত শব্দ আসছিল। ওকে। আমি অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম, ওই জন্য আমি মানে কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, আসলে ওই সাউন্ডটা আমাকে খুব করছিল। আমি তো একাই আছি। হ্যাঁ বাট একটা কিরম জানি না তো শ্রোতা বন্ধুরা পাবে কিনা, দেখো তো যদি পায়। যাই হোক, আমি এডিটিং এও দেখবো। হ্যাঁ এডিটিং এ দেখবে তো। যাই হোক, এই যে আমাদের যে ভূর্জপত্রে ক্রিয়াটা হয়েছে এর ফলে কি বলতো, ওর মা ছেলেটাকে কিসে বাঁধা দেখতে পায়নি, কিন্তু মা আর ছেলের টান তো আলাদা, একটা টেলিপ্যাথি তৈরি হয়েছিল, যার কারণে স্বপ্নে দেখেছিল, বুঝলে তো। আমি পরের দিন ওদের বাড়ি যাব, বা আমার হাজবেন্ড বললো এক কাজ করো ওদের বাড়ি চলো, ঠিক আছে। তো আনলাম যে এখন হঠাৎ করে সুন্দরবন যাওয়া মানে বুঝতে পারছো, আবার সেই দিন ব্যাক করাটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, তো তাহলে আমাদেরকে থাকতে হয়। সুন্দরবনে থাকা আমাদের জন্য একটু কষ্টকরই হবে, স্বাভাবিক ব্যাপার।
কিন্তু হোটেল ফোটেল আছে, অসুবিধা নেই, কিন্তু ওই যে আমারও মনে একটু বাঘের ভয় ছিল। যাই হোক, তো সুন্দরবন মানেই একটা বাঘটা আগে স্ট্রাইক করে, তাই না? তো যাই হোক, আমার হাজবেন্ড বললো যে না চলো ওদের বাড়ি যাবো, এবং ওদের বাড়ি যাওয়ার আগে একবার গুরুদেবের সাথে দেখা করে নিই, ঠিক আছে? কারণ একটু এই ব্যাপারটা নিয়ে একটু গুরুতর ব্যাপার আছে, তো একটু গুরুদেবের কাছে আশীর্বাদও নিয়ে নেওয়া দরকার, বুঝলে তো? তো আমরা গুরুদেবের কাছে আগে যাই, বেরোবার আগে, ওই ধরো 7টায় বেরোই, তার আগে আমরা 6টার সময় গুরুদেবের কাছে যাই। তখন ঘুমাচ্ছে গুরুদেব, তবু গিয়ে আমরা উঠাই এবং উঠে বলি বাবা আমাদেরকে ইমিডিয়েট বেরোতে হচ্ছে, এরকম এরকম কেস, আপনি সহায়তা করুন যে আমরা আদৌ আমাদের যাওয়াটা উচিত হবে কিনা, বা এখানে হস্তক্ষেপ করাটা উচিত হবে কিনা, বুঝলে তো? তা আমাদের গুরুদেব না জলদর্পণ করলো। জলদর্পণ হচ্ছে একটা বড় তোমার গামলার মতো বস্তু থাকে, যার মধ্যে জল রাখা থাকে, এবং ওই যে খুলি পাত্র হয় না, খুলি, ওই খুলি, কপাল পাত্র যেটা, তো ওই খুলিটাকে আদেশ দেওয়া হয় যে প্রতিবিম্ব ফেলতে, মানে আমার যে প্রবলেম সেই প্রবলেমের প্রতিবিম্ব ফেলতে বলা হয়। এবং খুলিটা আমাদের গুরুদেবের বা মানে অধীনে, মানে কি বল, তাকে বন্দি আছে, তো তাকে অর্ডার করলে সে অর্ডার পালন করে, ঠিক আছে? তার সেটাই কাজ। তো খুলিটা প্রতিবিম্ব যখন বলা হয় যে এখানে দেখা ছেলেটা আদৌ কোথায় আছে, বা এরা যাবে কিনা, বা এদের যাওয়াটা উচিত হবে কিনা, এরা কোনো বিপদে পড়বে না তো, বা আদৌ ছেলেটা বেঁচে আছে কিনা, ঠিক আছে? তো জলদর্পণে পরিষ্কার দেখা যায়, আমরা নিজেরাও দেখি গুরুদেবের আশ্রমে, যে ছেলেটাকে একটা পিশাচিনি বন্দি করে গাছের উপরে লুকিয়ে রেখেছে, অথচ সেটা সাধারণ চোখে দেখা যাবে না, ওই কারণেই ওরা গাছে উঠেও কিন্তু অদৃশ্য ছিল, দেখতে পায়নি, কিন্তু ছেলেটা ওখানেই আছে। কি বলছো? একদম একদম ছেলেটা ওখানেই আছে। ছেলেটা খুবই মানে কিউরিওসিটির জন্য একদম জঘন্য কাজ করে ফেলেছিল, ভুলভাল কাজ করে ফেলেছিল, বুঝলে তো? এবং রোজ এমনও দর্পণে দেখা গেছে, জলদর্পণে, ছেলেটাকে রোজ ওই পিশাচিনী যৌন সঙ্গম করে নিজের ক্ষুধা নিবারণ করে। মানে ছেলেটাকে জাস্ট ওর দরকার ছিল যৌন ক্ষুধা নিবারণের জন্য। এর দোষ কিন্তু ছেলেটারই, বিকজ ছেলেটা যখন ওকে জাগায়, ও প্রথমেই বলেছিল যে আমি কিন্তু সঙ্গম করব, তুই কি রাজি? তখন ছেলেটা এক কথাতেই রাজি হয়েছিল, এক কথায়, এমনকি ছেলেটার ভেতরে কোনো রকম ভয়ও আসেনি, বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা হচ্ছে যে লাশটা গেছিল হারিয়ে, ওটা যে মেয়েটা নিয়ে গেছিল ওটা পিশাচিনিই ছিল। আর পরে যে মেয়েটা এলো, আমি ওটাই তো বলছি, পরে যে মেয়েটা এসছে সেই মেয়েটা কোনো ডেড বডিকে আশ্রয় করে, ও মানে তাকে পজেস করে, কোনো মেয়েকে পজেস করে এসে নিয়ে গেছে ওকে, বুঝেছো? মানে এটা জীবিত মেয়ে যাকে পজেস করে এসে নিয়ে গেছে? হ্যাঁ হতে পারে, মেবি। মেয়েটাকে, তাকে কিন্তু আর কেউ দেখেনি কোনোদিন, ঠিক আছে? গ্রামের লোকের বিবরণ অনুযায়ী সেই মেয়েটাকে আর দেখা যায়নি। যাই হোক, তো আমরা দেখার পর বাবাকে বললাম যে এ তো খুব ক্রিটিক্যাল, বাবা যাবো? তো বলে অবশ্যই যাবি, আমাদের গুরুদেব তো বলে আমার হাত আছে, অবশ্যই যাবি। যাবি না মানে? ও ছেলেকে উদ্ধার করতে হবে, এত কম বয়স একটা ছেলে, ও কি ও সারা জীবন ওর ক্ষুধা নিবারণ করে মারবে নাকি ওকে? আর ওই ছেলের যৌন ক্ষমতাকে কেড়ে নিয়ে পরবর্তীতে আবার অন্য কেউ শিকার হবে, বুঝলে তো? আচ্ছা আচ্ছা, তোকে তো বাঁচাতেই হবে। মনে প্রচুর ভয়, বলো একটা ভয়, তো মানে আমরা তো মানুষ যতই হোক, তো একটা ভয় কাজ করে, কিন্তু তবু যেতে তো হবে যখন এই প্রফেশনে আছি। তো যাই হোক, আমাদের গুরুদেব যখন বলে দিলেন যে হ্যাঁ যা, কোনো অসুবিধা নেই, আমি আছি, তখন আর কোনো ভাবার নেই, একেবারে গাড়ি রওনা দিল। পুরো ডাইরেক্ট প্রথমে উঠলাম ক্যানিং এর শিষ্যর বাড়িতে, ঠিক আছে? আচ্ছা, যে তোমায় কন্টাক্ট করেছে? হ্যাঁ হ্যাঁ, পার্থর বাড়িতে গিয়ে উঠলাম। তারপরে পার্থকে বললাম যে ওকে ওদের বাড়ি চেনো? তো বললো হ্যাঁ ওদের বাড়ি আমাদের পাশের গ্রামে, চলো ওদের বাড়ি চিনি। কিছুক্ষণ ওর বাড়িতে থাকার পরে দুপুর দিক করে আমরা ওদের বাড়িতে গিয়ে পৌঁছলাম, ঠিক আছে? যাই হোক, তো পার্থদের বাড়িতে একটু আমরা দুপুরবেলা 12টা 1টা নাগাদ খাওয়া দাওয়া করে বললাম যে চলো ওদের বাড়ি যাই। ওদের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন বাজে তোমার 2টোর মতো, বুঝলে তো? 2টো বাজে। তো ওদের বাড়িতে যাওয়ার পরই বললাম যে জঙ্গলে যাবো, মানে দিনের আলো থাকতে থাকতে জঙ্গলে যাবো, ওখানে বাঘ টাঘ নেই তো ওই জঙ্গলে? তো বলে না, গভীরে যত ঢুকবেন হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু আমি যে গাছটা, মানে ওর মা বলছে যে গাছটা দেখেছি ওটা খুব বেশি গভীরে নয়, বুঝলে তো? তো ওখানে এই সময় আপাতত
মানে কিছু বাঘের নেই, আপনি যেতে পারেন। তো আমরা তো একা যেতে পারি না, আমি, আমার হাজবেন্ড, ওদের বাড়ির বাবা, কাকা, গ্রামের আরো 6-7টা ইয়াং ইয়াং ছেলে, বুঝলে তো, লাঠি, তারপরে বর্ষা, মানে অনেক কিছু নিয়েছিল, যে যদি সত্যি জঙ্গলি কিছু আসে সেই জন্য নিয়েছিল অনেক কিছু, বা যদি অন্ধকার হয়ে যায় সেই জন্য তোমার ইয়েও নিয়েছিল, ল্যাম্প ফ্যাম্প নিয়েছিল। যাই হোক, ওই জায়গাটায় আমরা যে পৌঁছলাম, ওখানে ঢোকার পরই না যেন মনে হচ্ছিল চারিদিকটা একটা থমথমে পরিবেশ। আচ্ছা। একটা পাখিরও আওয়াজ শোনা যাচ্ছিল না। তখন আমার হাজবেন্ড খালি বলল, সবাই একটু সতর্ক থেকো, কিরাম যেন লাগছে। যাই হোক, এবং ও খালি না, বেড়ালরা যেমন শোকে, চারিদিক ঘ্রাণ নাই, আমার বরকে দেখলাম চারিদিকে একটা শুঁকছে খালি কিছু, খালি আমাদেরকে বলছে কিছু গন্ধ পাচ্ছ, খারাপ খারাপ গন্ধ, পচা পচা গন্ধ। তো আমি বললাম হ্যাঁ আমি কিন্তু পেয়েছি। ওর মাও বললো হ্যাঁ আমিও পাচ্ছি, কিন্তু গুরুজি আমি যখন আগের দিন এসেছি তখন কিন্তু ওই গন্ধটা ছিল না। আচ্ছা আচ্ছা। তো ওখানকার গ্রামের লোকজন বললো যে দেখুন এটা তো বাঘের মানে ভেতর দিকে বাঘের বা শুয়োর টুয়োরও আছে জঙ্গলি, হয়তো মানুষ মারে, পচা গন্ধ উঠতেও পারে। হ্যাঁ, তো ভয়ও লাগছে, অনেক রকমই ভয় আছে। তখন দেখলাম যে না, গন্ধটা ঠিক পুঁজ রক্ত মিশ্রিত একটা গন্ধ, বুঝলে তো, আঁশটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছুটা এগোলাম, দেখলাম হ্যাঁ ওই ছেলের চটি পড়ে আছে, এবং যত এগোতে লাগলাম গন্ধটা তত বাড়তে লাগলো। এবং আমাদের সঙ্গে কিন্তু আমাদের ওই শিষ্য পার্থ ছিল, ও ছিল। এবার ও এদিককারই ছেলে, অনেক কিছু জানে, এবং ওদিককার গাছগাছড়ারও অনেক বিশেষ তন্ত্রক্রিয়া হয়, বুঝলে তো, ওদিকে প্রচুর গাছগাছড়া পাওয়া যায় যেগুলো তন্ত্রক্রিয়া, ও চেনে ওগুলো। তো একটা গাছ দেখে বললো, ম্যাডাম ওটা যেন গায়ে স্পর্শ না হয়। কেন না, ওটা স্পর্শ হলে বশীকরণ হয়। তাই? তো বললাম যে যদি স্পর্শ হয়ও, কে কাকে বশীকরণ করবে? না, তখন পার্থ বলে উঠলো, না এই গাছটা স্পর্শ হলে বশীকরণ যে হবে, এখানে কেউ কাউকে করতে হবে না ম্যাডাম। এটা কি বলুন তো, আপনি ছুট লাগাবেন, এবং আপনাকে ডাকলেও আপনি জঙ্গলের দিকে ছুটে যাবেন। এরকমটাও হয় নাকি? গাছগাছড়ার অনেক বিশেষত্ব থাকে, একদম। একটা বিশেষ ধরনের গাছের শেকড় আছে, সুন্দরবনেই পাওয়া যায়, আমাদের শিষ্যটা এনে দেয় তোমার। ওটাকে হাতে 2 আঙ্গুলে ঘষে কোনো পজেস কেসের নাকের মধ্যে যদি বলা হয় না, মানে শোকো, টানো, বুঝলে তো, ওই ঝাঁঝটা নিতে পারবে না, ওর ব্রহ্মতালু মনে হবে ফেটে যাচ্ছে। ওটা তোমার মনে হবে না, যদি পজেস থাকে তাহলেই মনে হবে, আচ্ছা। তোমার কাছে নর্মাল মনে হবে। এখানে যদি কেউ সুন্দরবনের দর্শক তোমার থেকে থাকে বা এই জাতীয় ব্যাপার জানে, মনে হয় গাছটার নাম জানবে। যাই হোক, তো সজলের বাবা হঠাৎ করে বললো, ওই যে ছেলের চটি পড়ে আছে, দেখুন দেখুন। আমরা তখন ওই গন্ধ ফন্ধ ভুলে চটিটার দিকে এগিয়ে গেলাম। তো গিয়ে দেখি হ্যাঁ ছেলে চটির উপর জমাট বাঁধা রক্ত পড়ে আছে। ঠিক আছে, প্রথমে এবার শুরু হলো ওখানে সবাইকে শরীর বন্ধন করা, কারণ আমরা অলরেডি কবজ ফবজ আছে, সবার তো নেই। তো সবার যারা মানে প্রত্যেকটা গ্রামবাসী যতজন 6জন 7জন ছেলে গেছিল, প্রত্যেকের শরীর বন্ধন করেছি। ঠিক আছে, এবার একটা ছেলেকে বললাম যে গাছে ওঠ। তো ছেলেটা, ওদের ওদিকে গাছে ওঠা কোনো ফ্যাক্টরি নয়, তত্তর করে গাছে উঠে গেল। উঠে বলছে, আমরা বলছি কিছু দেখতে পাচ্ছ? তো বলছে না কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু নেই, নাথিং। তখন আমার স্বামী দেখলাম একটা মন্ত্র পড়লো, এবং গাছটাকে ধরে থাকলো, স্পর্শ করে থাকলো। একটা মালা আছে আমাদের বিশেষ, ওই মালাটাকে দিয়ে গাছটাকে একটু টাচ করলো এবং গাছটাকে ধরে থাকলো, বুঝলে তো। তারপরে বললো যে এবার দেখো, দেখতে পাচ্ছ? তখন ছেলেটা বলছে চুল দেখা যাচ্ছে। চুল দেখা যাচ্ছে? হ্যাঁ, খালি কালো চুল দেখা যাচ্ছে। তখন আমার স্বামী বললো আরেকটু উপরে ওঠো, আরেকটু উপরে উঠে যাও। তখন ও আরেকটু উপরে উঠলো, দিয়ে তখন বলে উঠলো, এই সজল সজল সজল, ওপর থেকে চিৎকার করছে ছেলেরা। মানে এই গাছ যেটার কথা বলছো খুব মানে পাতা ঘেরা ঘন গাছ কি? হ্যাঁ, ঘন তো বটে, কতগুলো শাখা পোশাকা আছে, বেশ ভালো শাখা পোশাকা আছে। কিন্তু ওর মা যেটা স্বপ্নে দেখেছিল, একটা পার্টিকুলার বড় ডাল, যেইটাতে ছেলেটা ঝুলছে, বুঝলে তো। আচ্ছা আচ্ছা। এবার দেখো, স্বপ্নে সবকিছু পরিষ্কার দেখায় না কিন্তু আমাদেরকে, কিছু একটা হিন্টস দিয়ে ছেড়ে দেয়। যেমন ঈশ্বর, যদি আমরা ঠাকুরেরও স্বপ্ন দেখি, ধরো অনেক কিছু দেখলাম সারা রাত ধরে, কিন্তু তার মধ্যে মূল বিষয়বস্তুটাকে আমাদেরকে তুলে নিতে হবে যে কি বলতে চাইছে, ঠিক না? হুম 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 হুম। তো
তো ওর মা এসব দেখেছিল, কিন্তু ও গাছপালা ছিল তখন বলে, ছেলেটা বলে চিৎকার, ওই তো সজল সজল সজল। কিন্তু ঘটনা হচ্ছে তার আগের ডালটাতে ছিল একটা বাছুরের লাশ। বাছুরের লাশ ছিল বাছুর বাছুর, হ্যাঁ, ছোট্ট বাচ্চা গাছের ওপর? গাছের ওপর বাছুরের লাশ ছিল, যাকে ক্ষত বিক্ষত করে মানে রক্ত চারিদিকে রক্ত পড়ে, এবং মানে পেটের কাছটা নাড়ি ভুড়ি হয় না, পুরো বেরিয়েছিল। মানে এখনো যদি ভাবছি আমি বাছুরের লাশটা, জানো তো, আমি তোমাকে ছবি পাঠাবো। দেখেছো না ওটা? ওটা ছেলেটা তুলেছিল, যে উপরে ছিল। আছে ওটা? আছে। পাঠিও আমাকে, দেখবো। একদম। তারপর? ওটাও পাঠাবো। সজলের চোখ মুখের ছবি দেখলেই তুমি বুঝতে পারবে যে ও কি মারাত্মক, মানে কি জায়গা থেকে ওকে ফিরিয়ে এনেছি। ওকে ওকে, তারপর কি হলো? এবার ওই ছেলেটা আর ওই বাছুরটাকে ক্রস করলে তবেই সজলকে পাবে। মানে আগের ডালটাতে বাছুরটা আছে, বুঝতে পারছো? আচ্ছা তো আচ্ছা ওকে এবারে ওই ডালটাতে তাহলে যেতে হবে, একটা পা দিতে হবে, তারপরে গিয়ে ও সজলের বডিটাকে নামাতে পারবে। আমি বডি বলবো, কারণ সজল যেভাবে ছিল তাতে ওর কোনো চেতন ছিল না, লাশ হয়েছিল একবার। তো বাছুরটাকে যখন ফেলা হলো, ও না, একটা ছেলে কখনো একটা ভারী বাছুরকে কি নামিয়ে আস্তে আস্তে নামাতে পারে বলো তো? ও জাস্ট ডালটাতে পা রেখেছে, তখনই বাছুরটা ধপ করে পড়ে গেছে, চারিদিকে ছেতরে গেছে। মানে ওর তো মনে হলো দেখে মোটামুটি 1 সপ্তাহ তো হবেই বাছুরটাকে মারা হয়েছে। এবার ভাবো, যদি কোনো বাঘ মারে, আমি সাপোজ ধরে নিলাম যদি কোনো বাঘ বাছুরটাকে মেরে থাকে, তাহলে সজলকে কি বাঘটা ছেড়ে দেবে? আর বাঘটা ওপরে গাছের ওপর তুলবেই বা কি করে? একদম মানে অ্যাকচুয়ালি না, বাঘ গাছে উঠতে পারে, সেটা উঠতে পারে, এত ভারী একটা জিনিস নিয়ে তো উঠতে পারবে না। না উঠতে পারবে না। এবং সব থেকে বড় কথা, বাছুরটার শুধু পেটটা ফালা ফালা ছিল, বাকি পুরো জায়গা ইনট্যাক্ট ছিল, মানে মুখ ফুক কোনো ক্ষতবিক্ষত ছিল না। ওই পেটের জায়গা থেকে খুবলে খাবলে মাংস খাওয়া হয়েছে দেখে মনে হলো। যাই হোক, কিন্তু ওই সিনটা দেখলে না তোমার গা ঘিন ঘিন করবে একদম। ফটোটা পাঠিয়ে দেখবো। এই জিনিসটা দেখার পরে যতজন সামনে ছিল না কৌস্তব, তার মধ্যে 3-4 জন পিছিয়ে গেছে, বুঝলে তো? ওকে ওকে। তখন আমার স্বামী চিৎকার করে উঠলো, ভয় পাস না, আমরা আছি, কিছু হবে না, কিসের ভয় পাচ্ছিস? ওরা ভেবেছে বাঘ, ওরা তখনও পিশাচিনি ওইসব কিচ্ছু জানে না, ঠিক আছে? এটা শুধু আমি জানি, আমার হাজবেন্ড জানে, আমার শিষ্য জানে, ওর বাড়ির লোক জানে, ঠিক আছে? গ্রামের ছেলেদের বললে তো আসবে না, তাহলে এইসব ভূত প্রেতের কথা বললে আসবে? না না। ওকে এসব বলা হয়নি ওদেরকে। তো আমরা বললাম যে আমরা আছি, তোমাদের কোনো ভয় নেই, তোমরা এখানে থাকো, যেও না। এইবারে না পচা গন্ধটা এত অসহ্য হয়ে গেল, তোমার মনে হবে দম বন্ধ হয়ে আসছে, বুঝলে তো? তখন আমরা অন্য মন্ত্র উচ্চারণ জোরে, মানে যেটা মনে মনে করছিলাম, এবারে ওটা ফুল ফর্মে জোরে করতে লাগলাম, যাতে ভাইব্রেশন ক্রিয়েট হয় একটা পজিটিভিটি, বুঝলে তো? আর কর্পূর নিয়ে গেছিলাম অনেকটা, কর্পূর আর সাদা সর্ষে জ্বালাতে শুরু করলাম ওই জঙ্গলের মধ্যে, আচ্ছা আচ্ছা। যাতে গন্ধটা যায়, কর্পূরের গন্ধে। কটা বাজে তখন? তখন বেজে গেছে 3:30। আচ্ছা 3:30। এবার তো মানে 4:45 এবারে আস্তে আস্তে, যদিও এখন মানে তোমার এই 6 মাস আগের ঘটনা, অন্ধকার হওয়ার কথা নয় বা হয়ওনি, 4টে 4:30-এর মধ্যে আমাদের কাজ মিটে গেছে। যাই হোক, হঠাৎ করে যখন সজলকে ফেলা হলো, মানে সজলকে ধীরে ধীরে যখন নামানো হলো, ফেলা হলো বলা ভুল হবে, সজলকে যখন নামানো হলো আস্তে আস্তে, প্রথমে যে ছেলেটা উপরে ছিল ওর চুলের মুঠিটা ধরলো, আমি নামানোর ধরনটাও বলছি, ঠিক আছে? প্রথমে ওকে চুলের মুঠি ধরে টানলো, তারপরে নিচে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, মানে আরেকটু স্টেপ নিচে, গাছের মধ্যেই কিন্তু, বুঝতে পারছো? আরেকটু স্টেপ নিচে ওকে ধরালো। তারপরে নিচে ছিল আমার যে শিষ্য, সে পুরোপুরি সজলকে, মানে ভাগ্য ভালো ছেলেটা রোগা ছিল, খুব মোটা চেহারা ছিল না, এবং যদি বা একটু চেহারা ছিল ওর মায়ের কথা মতো বা বাড়ির লোকের কথা মতো, আর ওই কদিনে একদম শেষ হয়ে গেছিল, কিছু নেই আর বডিতে। তো নামানো হলো আস্তে আস্তে, এবং জঙ্গলের মধ্যে শোয়ালাম ওকে, কারণ ওকে তো জ্ঞান ফেরাতে হবে ওর, সেটা তন্ত্র মতে হোক বা ডাক্তারি মতে, যেমন করি হোক, ওর জ্ঞানটা আগে ফেরাতে হবে। ওকে যখন নামালাম, ও কিন্তু নিচের দিকে কোনো বস্ত্র ছিল না ওর, এবং ওকে মন্ত্র করে যখন জঙ্গল থেকে বার করার চেষ্টা করছি না, মনে হচ্ছে পেছন দিক থেকে সহস্র হাতির বল যেন পাটা টানছে, মানে যেতে দেবে না।
এটা কিন্তু হয়। তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, তারাপীঠ মহাশ্মশানে যখন পাঁঠা বলি হয় না, হুম, পাঁঠা বলি হওয়ার পর ওখানকার পুরোহিতরা বলে যত তাড়াতাড়ি সম্ভব পাঁঠাটাকে নিয়ে বেরিয়ে যাও শ্মশানের বাইরে। হুম, একটা হয় মন্দিরে পাঠা বলি, একটা হয় শ্মশানে। তো যাদের শ্মশানে হয় তাদের বলে পুরোহিতরা যে যারা মানে বলি দিলেন তাদেরকে বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। তো এখানে আমার এক শিষ্য, মানে শিষ্য বলা ভুল হবে, ক্লায়েন্টই বলছি, সেই ক্লায়েন্টের ঘটনার বিবরণ অনুযায়ী একদম সত্য কথা, সেটা হচ্ছে ও বিশ্বাস করেনি যে এরম কিছু হয়। হুম, যে কেন কেন বললো যে পাঁঠাটাকে তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে, কি এমন হবে? তো তখন ওনাদের যিনি যাদের জ্যোতিষী বলো বা তান্ত্রিক বলো ছিলেন, তিনি বলেছিলেন আমি সামনে জল ছড়াতে ছড়াতে যাব, তোরা পিছনে পাঁঠাটাকে 4 জন মিলে ধরে আনবি। এ ভেবেছে যে একটা পাঁঠা ছোট ধরতে 4 জনের কি দরকার, হুম, মুন্ডুটা একজন ধরবে আর বডিটা একজন কাপড়ে মুড়ে নিয়ে আসবে, তো 4 জনের কি দরকার? লোকটা বলে, বিশ্বাস করবেন না দিদি, আমি বুঝেছিলাম সেদিন যে কি ক্ষমতা শ্মশানের, তারাপীঠ শ্মশান। কারণ হচ্ছে আমরা 4টে ছেলে, 2জন সামনে 2জন পিছনে, আমরা কেউ পাঁঠাটাকে বার করতে পারছি না, মানে শ্মশানের দোরগোড়ায় এসে আমরা শ্মশান থেকে পাঁঠাটাকে আর বার করতে পারছি না, জানো তো? তারপর যেন কি হলো? মনে হচ্ছে এত ভারী। ঠিক সেম জিনিস আমাদের সাথে ঘটে, যে আমরা যখন সজলকে এতজন মিলে সামনের দিকটা টানছি, পিছন দিকটা মনে হচ্ছে যেন কেউ মানে সহস্র হাতির বলে টেনে রেখেছে, বেরোতে দেবে না। তখন কি হবে, তখন আমরা আমাদের ক্রিয়া করতে শুরু করলাম যে কে এইভাবে নিয়ে যাওয়া যাবে না, নিচে ফেল, ফেল, নিচে ফেললো বডিকে আবার। এবং আমার স্বামী ওই সজলের নিম্নাঙ্গে মানে নিচের দিকে একদম বসলো, পুরো বসলো বডিটার উপরে, ঠিক আছে, বডিটার উপর বসে কিছু ক্রিয়া করলো এবং কপালে দুটো ভুরুর মধ্যিখানে যে চক্র থাকে আমাদের, দুটো ভুরুর মধ্যিখানে, সেখানে জোরে চেপে ধরে রেখে একটা মন্ত্র করলো। এটা যারা আমার চেম্বারে এসছে জানে যে করি আমরা এটা। এটা করার বিশেষ কারণ আছে, আমাদের যে মণিবন্ধন যে জায়গাটা না, হুম, ওকে জাগরিত করা হয়। ও যে অচৈতন্য ছিল কিন্তু ও তো মরে যায়নি, তার চেতনটাকে যখন জল চড়া দিয়েও চড়ানো গেল না, মন্ত্র উচ্চারণ করেও চড়ানো গেল, তখন ওইভাবে জোরে চেপে যখন মন্ত্র উচ্চারণ শুরু করেছি করে, মানে এরম ভাবে উঠে বসেছে এক ঝটকায়, বুঝলে তো? ওকে, সজল উঠে ডাইরেক্ট উঠে বসেছে। আর উঠে বসেই কাকে দেখবে? আমার স্বামীকে দেখবে, হুম, হুম, তোমার দাদাকে সামনেই দেখতে পেয়েছে। ও তো অচেনা লোক, ও আরো ভয় পেয়ে গেছে, মানে ও অলরেডি ভয়ে ছিল, এবং হঠাৎ করে উঠে অচেনা লোককে ওরম লাল বস্ত্র পরে মালা ঝোলা দেখে না, ও আরো ভয় পেয়ে গেছে। এবং চারিদিকে যে তাকাবে সেই ক্ষমতা নেই ওর, স্কিন মানে মুখটা পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে, বুঝলে তো? হুম, আর হাতগুলো না, অনেকদিন মানুষ জলে ডুবে থাকলে যেরম হয়ে যায়, জড়ো একটু জড়ো জড়ো স্কিনটা চামড়াটা হয়ে যায় না, হুম, ওরম পুরো বডিটা, মানে ওর মনে হবে তোমার দেখে হিমোগ্লোবিন একদম চলে গেছে, অ্যানিমিয়া হয়ে গেছে, সাদা। আচ্ছা, আচ্ছা, শুধু ও আচ্ছা, ও বেঁচে ছিল, এটাই অনেক, মানে অনেক কপাল ভালো, বলছি তো। এবার যখন ওই গাছের দিকে তাকানো গেল, তখন দেখা গেল একটা বিশাল বড় কালো ছায়া যেন সাট করে সরে গেল, মানে এক ধাক্কায় সরে যাওয়া, চোখের নিমেষে সরে যাওয়া। এটা কেউ কেউ দেখতে পেয়েছে, কেউ কেউ দেখতে পায়নি, কারণ কয়েক সেকেন্ডের বিন্যাসে সরে গেছে, ঠিক আছে। হুম, আর ওই যে বললাম না, জঙ্গলে ঢুকতে ঢুকতে একটা স্তব্ধতা বিরাজ করেছিল, ওইটা পুরো কেটে গিয়ে এক গাদা কাক এলো, এক গাদা কাক এসে চিৎকার করতে লাগলো। এবার দেখো ওখানে বাছুরের ডেড বডি পড়ে আছে, তো কাক তো আসবে, কাক চিল শকুনি তো আসবে। তখন দেখলাম এক গাদা কাক উড়ে এলো, কিন্তু এতক্ষণ কেউ কোথাও ছিল না। যতক্ষণ ওই ছায়াটা না সরলো। হ্যাঁ। ওকে, ওকে, এবার কবজ আমরা সাথে করে নিয়ে গেছিলাম, ইমিডিয়েট কিছু সজল কিছু বুঝে ওঠার আগেই সজলকে কবজটা পরিয়ে দিচ্ছি গলাতে, ঠিক আছে। আর বোতলের জল, মন্ত্র উচ্চারণ করে বোতলের জল দিয়ে বডিতে ছড়ালাম, ভালো করে বডিতে ছড়ানো বলা ভুল হবে, চান বলা চলে, মানে একদম পুরো বোতল উপুড় করে দিয়েছিলাম আমরা। এক বিশেষ জল নিই, যারা আমার কাছে নিয়ে গেছে তারা উপকার পেয়েছে, কয়েকজন তোমাকে জানিয়েওছে, তাই তো? হুম, 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 হ্যাঁ, তো ওটা তন্ত্র কাটান বা কোনো ব্ল্যাক ম্যাজিক কাটানের বিশেষ জল। আচ্ছা, আর ওদেরকে বললাম যে এই গাছের নিচে চাদর ধরতে, হুম, উপর থেকে যাই পড়ুক যেন মাটিতে না পড়ে। হুম,
এবার ডালপালার মধ্যে কি বলে বৃষ্টিও হয়েছিল, একটু আধটু জল ফল ছিল। এবার যখন ডালে উঠেছে ওই ছেলেটা গ্রামের, তখন জলের ফোঁটা পড়েছে তো টুপটুপ করে। আমরা বুঝতে পারিনি যে ওর বাবার ওপর, সজলের বাবার ওপর রক্তের ফোঁটা পড়েছে। রক্তের ফোঁটা বুঝলি? আমি বলছি তোমাকে, জলের ফোঁটা ছিল, পুরোটা রক্তের ফোঁটা ফোঁটা নয়, জলের ফোঁটা ছিল। কিন্তু তার এবারে যেহেতু একই রকম, ওর বাবা না বোঝেনি যে ওটা রক্তের ফোঁটা। আমরা যখন ওর বাবার জামাটা দেখছি পিছনে, তখন দেখছি একটা রক্তের ড্রপ লম্বা ভাবে যখন নিচের দিকে নেমে যায় না, ওরম কতগুলো 3-4টে ড্রপের দাগ। তোর বাবাকে বলছি যে আপনার পিঠে রক্ত এলো কি করে? তোর বাবা জামাটা পুরো খুলে দিয়েছে, খুলে যখন দেখছে পিছন দিকটা পুরো একদম মানে রক্তটা ঘেটে যায়নি, একদম 3টে দাগ হয়ে দাগ কেটে আছে জামাটার পিছনে, বুঝলে তো? আচ্ছা। তো আমরা ভাবলাম যে উপরে বাছুরটা মরে পড়েছিল, তো হতে পারে হয়তো তার রক্ত গাছে ছিল। বাট একদমই না, দেখা গেল ওই সজলের নিম্নাঙ্গ মানে নিচের দিকটা এত নারকীয় ভাবে অত্যাচার করা হয়েছে, মানে পেনিসটা যাকে বলে, বুঝলি তো, এত বাজেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে যে ওর ভেতরের যে মাংসলটা সেটা বেরিয়ে এসছে বাইরে, ওপরের চামড়াটা একদম মানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা। আর ছেলেটার ঘাড়ের দুই পাশে ছোট ছোট 4টে করে ফুটো করা, আচ্ছা। দুটো এদিকে ডান দিকে, দুটো বাঁ দিকে, ছোট ছোট ফুটো, এবং ওই 4টেতেই কিন্তু ব্লাড ক্লট হয়ে আছে, রক্ত জমাট বেঁধে আছে, রক্ত পড়েনি। আমরা তাড়াতাড়ি প্রথমে ওকে তো প্যান্ট পরানো যাবে না, বা তা প্যান্ট পরালে সেটা ক্ষতি হবে, চাদর দিয়ে নিচটা ঢাকা দিলাম, বুঝলে তো। আর আমার হাজবেন্ড বললো যে ছেলেটাকে দেখো, আমি গাছটার ওদিকটা থেকে আসছি। এবার ওকে আমার একা পাঠাতে ভয় লাগছে, যতই ও তান্ত্রিক হোক যাই হোক, সবার আগে তো আমার স্বামী, ঠিক তো? তো আমার একা পাঠাতে ভয় লাগে। আমি ভাবছি যে এইদিকে আমি থাকবো, তুমি ওদিকে একা যাবে, আমি যাই। ও বললো তোমাকে যেটা বলেছি একদম ওইটাই শোনো, বেশি কথা বলো না, এখানে দেখো আমি ওদিকে যাচ্ছি। ও গাছটার কাছে গিয়ে বিশাল জোরে জোরে ওকে গালিগালাজ করলো, মানে যে আছে ও দেখছে যে আছে, মানে আমার তোমার দাদা দেখতে পাচ্ছে, ঠিক আছে? এবার ওর সাথে ওর কথোপকথন চলছে, পুরো জোরে জোরে চিৎকার করছে যে এরম এত নারকীয় ভাবে কেন অত্যাচার করা হয়েছে সজলের ওপর, বা এত ও কি অন্যায় করেছিল যে ওইভাবে ওকে শেষের পথে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? কেন? বাট ভাবতেও কেমন একটা লাগে না? আর ওদেরকে এরকম এই যে ওই প্রসঙ্গেই তো কথাটা উঠেছিল, যখন তুমি যে বললে যে মেয়েটাকে এত নির্মম ভাবে করা হয়েছে, তখনই তো কথাটা এলো যে কৌস্তব, কিছুদিন আগে এরকম দৃশ্য আমি নিজের চোখেও দেখে এসেছি, বললাম না? তফাৎটা শুধু এখানে মেয়ে, ওখানে ছেলে, এবং এখানে কিছু উঁচুতলার মানুষেরা করেছে, আর ওখানে অতি ভৌতিক কিছু হয়েছে, তাই তো? কথা হচ্ছে অদৃশ্য বলেই যে সত্য নয় তা কিন্তু নয়। তোমার সাথে শেয়ার করি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা। সত্যি কথা বলতে দেখো, এগুলো একটা অভিজ্ঞতা এবং এগুলো থেকে যাবে, হয়তো আমি কোনোদিন ডকুমেন্ট আমি ভুলেও যাব, হয়তো এত এত কেস হ্যান্ডেল করি, কিন্তু এই যে তোমার কাছে থেকে যাচ্ছে, এবং কত মানুষ তোমার এই চ্যানেলের মাধ্যমে সচেতন হচ্ছে বলো তো। এখানে এমন অনেক কিছু বলা হয় যেখান থেকে, বা তোমার কৌস্তবের আড্ডা চ্যানেলে এমন এমন গুণীজন মানুষেরা আসেন যারা অনেক কিছু বলেন, যেখান থেকে কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, নিজেদের নিজেরাই করতে পারে, বলে তো অনেকে যে এই গাছ থাকলে এই হয়, এই ক্রিয়া করলে এই হয়। তো যাই হোক, আমিও অনেক কিছু বলেছি, ব্যাপারটা সেটাই যে সচেতনতা বাড়া দরকার, সব দিক থেকেই বাড়া দরকার। যাই হোক, তো আমরা যখন সজলকে নিয়ে ফিরে আসছিলাম ওখান থেকে, দাদা গাছের ওই জায়গাটা ছিল, ওখানটা কি হবে? হ্যাঁ রাইট রাইট রাইট। তো দাদা গাছের কাছে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এবং বলে এবার আমরা সজলকে নিয়ে বেরোবো, কোন রকম যদি তুই ডিস্টার্ব ক্রিয়েট করেছিস তাহলে তোকে এখানে আমি শেষ করে দিয়ে যাব, তোকে মুক্তি না, আমি তোকে শেষ করে দিয়ে যাব, কারণ তুই মুক্তি পাওয়ার মেয়ে ছেলে নোস, ঠিক আছে? তুই মুক্তি পাওয়ার জন্য নেই, তুই তাহলে এতক্ষণ আমাকে বলতিস যে আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দিন, আমি কষ্ট পাচ্ছি, তুই কিন্তু সেটা বলিসনি। আমি এবার সজলকে নিয়ে বেরোবো, কোনো রকম তুই কিন্তু কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবি না। ওদিক থেকে কিন্তু কোনো উত্তর আসেনি, মানে আমরা শুনতে পাইনি। তোমার দাদাও বলে পরবর্তীকালে আমাকে যে না, ও কোনো প্রতি উত্তর করেনি, মানে কোনো বচন দেওয়া বলে না, কোনো কিন্তু ও বলেনি, ঠিক আছে?
যাই হোক, তো আমার স্বামী ওর সাথে কথা বলার পরে যখন আমরা মানে সজলকে নিয়ে, তখন সজলের জ্ঞান ফিরে গেছে। হ্যাঁ, তখন সজলকে নিয়ে যখন ফিরে আসছি, তখন ওই যে নালাটার কথা বলেছিলাম মনে আছে, ওই নালাটার কাছাকাছি আসতেই ঝোপের মধ্যে থেকে একটা মেয়ে ছেলে এলো, ঠিক আছে, বেরিয়ে এলো, বিবাহিত মেয়ে ছেলে, এবং দেখতে কিন্তু সুন্দর, কিন্তু তার চোখ দুটো না ভীষণ ভয়ানক ছিল, মানে মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছিল, আর না চোখের মণি যেন দুটোর কথা বলছিল, মানে কি বলতো, একটা মানুষের নিজস্ব মণি হয় তো, চোখের দৃষ্টি তাকানো, এবং মনে হচ্ছিল পেছন থেকে যেন আরেকটা দৃষ্টি আসছে। যারা ফেস রিডিং করে তারা কিন্তু চোখ দেখে বেশি, একদম একদম। মানুষের চোখ অনেক কথা বলে। যাই হোক, তো ভয়ানক চোখ দেখলাম, এবং একটাই কথা বললো ওর সামনে, একদম সামনে এসে বলছে, ভালো চাস তো জঙ্গলে ফিরিয়ে দে, এই নালাটা পার করবি না, নয়তো কেউ আর বেঁচে ফিরবি না। আচ্ছা আচ্ছা শুধু এটাই আচ্ছা। বললো। তো আমি সঙ্গে সঙ্গে সজলকে ধরলাম, আর এদিক থেকে আমার স্বামীর হাত, মানে তোমার দাদার হাতে ছিল বড় ত্রিশূল একটা, যেটা আমার বাড়িতে তাকে দেখেছো, ওই ত্রিশূলটা নিয়ে গেছিলাম। ওই ত্রিশূলটা মাটিতে ঠুকলো, মানে সামনে, একদম সামনে দাঁড় করালো, আর বলল, তুই আমাকে মানে থ্রেটনিং দিচ্ছিস তো, তোর সামর্থ্য থাকে তো তুই আমাকে আটকে দেখা। আচ্ছা 20-25 ফুট হবে কৌস্তব, 20-25 ফুটের দূরত্ব থেকে 2 হাত ছাড়িয়ে চুল খুলে দিল মেয়েটা হঠাৎ করে। চুল খুলে দিল? মানে চুল খুলে দিল, এবং অত যে মানে দেখতে ভালো ছিল মেয়েটা, হঠাৎ করে আর ভালো লাগছে না, মানে ও হাসতে শুরু করলো, বীভৎস রকম হাসছিল, এবং খুব কুৎসিত লাগছিল তখন দেখতে। ও যখন এরকম শুরু করেছে, আমরা কিন্তু তখনও বুঝিনি যে এই মেয়েটা অদ্ভুত কেউ, বুঝলে তো, আমরা নর্মাল ভেবেছি। কিন্তু তোমার দাদা ওই যে জলটা ছিল ওটা সপাটে ওর মুখে ছুড়লো, মানে জলের ছিটে মারতেই না ও গায়েব, চোখের নিমেষে। আর আমাদের কাছে যে চূর্ণটা থাকে, একটা বিশেষ চূর্ণ থাকে, চূর্ণটা যখনই মেরেছি 3 বার মন্ত্র পড়ে, যেই ওর মুখের উপর মেরেছি তখনই ও মানে সেন্সলেস হয়ে পড়ে গেছে মেয়েটা, ওই মেয়েটা। তখন সঙ্গে সঙ্গে আমরা সজলকে নিয়ে বেরিয়ে এলাম, অনেক সতর্কভাবে সজলকে নিয়ে ঘরে এলাম। প্রথমেই ডাক্তার ডাকা হলো সবার আগে, ওদের যে হাতুড়ে ডাক্তার গ্রামে গঞ্জে থাকে, যে ডাক্তার এসে ওর নিম্নাঙ্গ দেখলো, এবং দেখে বলল যে, দেখুন সিচুয়েশন তো খুব খারাপ, কিন্তু ট্রিটমেন্টে যদি থাকে ঠিক মতো তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর সজলকে বললাম, তুমি কেমন ফিল করছো বাবা এখন? না ও খালি একটাই কথা বললো যে, আমার না ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত লাগছে। স্বাভাবিক, ওর বডিটা দেখে কি বললাম আমি, যেন মনে হচ্ছিল হিমোগ্লোবিন নেই, একদম ফ্যাকাস হয়ে গেছে। তো ও বলছিল আমার খুব দুর্বল লাগছে। ওকে প্রথমে গরম দুধ দিলাম, বাড়িতে এসে ফার্স্ট ওকে গরম দুধ দেওয়া হলো, খেলো দুধটা, এবং দুধ খাওয়ার পরে ওকে ডাক্তারবাবু নিজেও যিনি এসেছিলেন উনি বলে গেলেন যে প্রচুর ফল খাওয়াতে হবে, আপেল খাওয়াতে হবে, আর ওদের ওখানে তো কুলেখাড়া পাওয়া যায়, গ্রামগঞ্জ সাইড তো, প্রত্যেকদিন কুলেখাড়ার রস খাওয়াতে হবে। ওর কিন্তু সত্যি মানে সে বলে না রক্ত শুষে নেওয়া কৌস্তব, রক্ত শুষে নিয়েছিল একদম, ডাইনিরা যেটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার শুরু হলো বাড়িতে উৎপাত, মানে তোমাকে বললাম না সেদিনটা আমরা ছিলাম, সন্ধে হতে হতেই যেগুলো নর্মাল হয়ে থাকে, বা তোমার কল রেকর্ডিং এ যা এতদিন বেশিরভাগ লোকজন বলেছে, যেন মনে হচ্ছে যে বাসনপত্র কেউ ফেলে দিল ছাদের ওপর। ওই যে হয় না গো, আমরা ইয়ে করতাম যখন স্কুলে পড়ার সময়, আমরা যখন পিটি টিটি করতাম, আমাদেরকে লোহার বল দেওয়া হতো ছোড়ার জন্য, ওটাকে কি বলতো, হ্যাঁ রাইট। তো ওই বলটা কেউ যেন ছাদে গড়িয়ে দিল, গড়গড় গড়গড় করে গড়িয়ে পড়ছে, লোহার বল ভারী। তো কৌস্তব ওই বলের শব্দটা শুনে আমরা সবাই মিলে উঠে যাই, ঠিক আছে, ওপরে, এবং ওপরে উঠে গিয়ে দেখি যে কোথাও কিচ্ছু নেই, একদম সব ঠিকঠাক আছে, কিন্তু শব্দটা ওঠে। আমরা নিচের দিকে নেমে চলে আসি, নিচে নেমে আবার সব শোয়ার প্রস্তুতি করে, শোবে, শুতে আছে। তখন সজল বলে উঠলো যে ওর সারা শরীর জ্বলছে, সারা শরীর জ্বলছে, বিশেষ করে নিম্নাঙ্গ খুব জ্বালা করছে। এতক্ষণ কিন্তু ওর সকাল থেকে জ্বালা করেনি, ডাক্তারবাবু দেখে গেছে, মলম লাগাতে দিয়েছে, সমস্ত কিছু হয়েছে। এরপর নাকি ওর ওই ছাদ থেকে ফিরে আসার পর, সজল কিন্তু ছাদে যায়নি, আমরা প্রত্যেকে গেছিলাম, ও তো যাওয়ার অবস্থায় নেই, ও যায়নি, ও কিন্তু ঘরে ছিল, কিন্তু ও বলছে যে আমি ফিল করছি আমার নিম্নাঙ্গে কেউ স্পর্শ করছে, এবং সারা শরীর জ্বলছে। এবার এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে হোম, কিন্তু হোম করতে তো একটা জোগাড় যন্ত্র লাগে,
কাঠ লাগবে, হোমের দশকর্মার দোকানের প্রচুর জিনিস লাগে, কিন্তু হঠাৎ করে তো হোমের ফাট করে রাত্রের মধ্যে আয়োজন করা যায় না। সবাই সে রাতে বসে গেলাম, এবং বসে তোমার দাদা একটাই কথা বললো, কালকে বাড়ি ফিরবো না, অন্তত সকালে বাড়ি ফিরছি না, কারণ কাল সকালে হোম আছে। না, এর হোম না করলে এর কোনো সমাধান হবে না। তো আমরা এবারে দেখলাম সকালে হোম করতে হবে। যাই হোক, রাতটুকু কাটালাম এবং সজলকে ধরেই বসে থাকলাম প্রায়, এবং বসে বসে না মানে হয় না, একটা তন্দ্রা তো মানুষের আসবেই, বলো, সকাল থেকে ধকল যাচ্ছে, আমরা কলকাতা থেকে বেরিয়েছি, তাই না? তো সজলকে ধরে বসেই আমরা সকলে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে সজল চিৎকার করে ওঠে রাত্রির মধ্যে। তখন বাজবে তোমার 3:30 থেকে 3:45, রাত তো বলা ভুল, মানে ভোর হয়ে আসছে। তখন চিৎকার করে ওঠে, বলে আর পাচ্ছি না, আমার জ্বলে যাচ্ছে, আর পেরে উঠছি না, আমার সারা শরীর জ্বলছে, হাতের তলা পা সব জ্বলছে। তখন আবার ওই জলটা ছোড়া হয় সজলের গায়ে, কিছুক্ষণ একদম মানে ভ্যাবাচাকা খেয়ে যায় ও নিজেও, তারপরে ঠিক হয়। সকালে উঠেই আমরা প্রথমে ব্রাশ ট্রাশ করে চা ফা খেয়ে সবার আগে ওর বাবাকে কিছু লিস্ট দিই, আর বলি দশকর্মার দোকান যান, যেগুলো মানে একদম এমার্জেন্সি বেস লাগবে সেগুলো নিয়ে আসুন, যার মধ্যে ছিল সর্ষে, লেবু, লঙ্কা, হলুদ, বুঝলে, কয়েকটা যেগুলো আমি বলে দিচ্ছি, এগুলো থাক। ইমিডিয়েট ইট আনা হয়, ইটের হোম কুণ্ড বানানো হয়, ওগুলো সব গ্রামের ছেলেরা কিন্তু প্রচন্ড হেল্প করেছিল, প্রচন্ড। এবং মানে বলে না, একা হাতে এত দেরি হয়, কি তাড়াতাড়ি সব আয়োজন হয়ে গেল তুমি চিন্তা করতে পারবে না, এত লোক সাহায্য করেছিল, বুঝলে তো। খুব তাড়াতাড়ি সব হয়েছে। এবারে তখন আমরা এবার চান টান করে সবাই হোমে বসি, আর কোনো কিন্তু সকালবেলা থেকে উৎপাত হয়নি, কিচ্ছু হয়নি, সব নর্মাল ছিল। আমরা ওর মা টিফিন বানালো, টিফিন খেলাম, কোনো কিছু জ্বালাতন হয়নি। এবার হোমের আয়োজন হলো যখন, হোম যেই শুরু হলো, তখন বারবার একটা কথায় আমাদের সবার কান চলে যাচ্ছিল, একটা কথা ভেসে ভেসে আসছিল, থেমে থেমে কেটে কেটে দফায় দফায় কথাটা আসছিল, বুঝলে তো। যাকে জোড়া লাগালে সারমর্মটা এরকম হয়, ধরো তুমি ওর সব কথাগুলোকে যদি জোড়া লাগাও, তাহলে সারমর্ম এইটাই দাঁড়ায় যে এই রকম প্রায় বছর 30 আগে সজলের ছোট কাকা মারা যায় একটা রোড অ্যাক্সিডেন্টে। শোনো, এবার কিন্তু এই ঘটনার মেন পয়েন্টে আসছি আমরা। সেটা হচ্ছে বছর 30 আগে সজলের কাকা একটা রোড এই যে কাকাটার কথা বলছি, যিনি হেল্প করছিলেন, ইনি ছিলেন ছোট কাকা। ওনার মেজো কাকা মারা যায় একটা রোড অ্যাক্সিডেন্টে। আসলে ওটা কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল না, ছিল মার্ডার। সজলের যে কাকা এতক্ষণ সাহায্য করছিল, উনি ছিলেন ছোট কাকা, ঠিক আছে। ওনার মেজো কাকা ড্রাইভারি করতেন। মেজো কাকার সাথে মালিকের স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক হয়েছিল। হ্যাঁ, ওই মালিকের স্ত্রীর। এবার এইটা জানাজানি হয়ে যাওয়ার পর একদিন সজলের কাকা ওই মালিককে একা নিয়ে কোথাও যাচ্ছিলেন, সেই সময় এই প্রসঙ্গে কিছু বোঝাতে চেয়েছিল, মানে সজলের কাকাকে ওই মালিক সিম্পল ওয়েতে বোঝাতে চেয়েছিল যে দেখ, তোরা কি করছিস আমি জানি, আমি আমার বউকেও বোঝাবো এবং তোকেও বলছি যে এগুলো করিস না। হ্যাঁ, এই কথা বাকবিতণ্ডা হতে হতে জিনিসটা নাকি অনেক বড় আকার ধারণ করে, এবং কোনো রকম ভাবে সজলের তোমার কাকার পেটের মধ্যে গাড়ি, মানে চলন্ত অবস্থাতে পেটের মধ্যে ওই মালিকের হাতে ছিল তোমার ওদিকের দিকে না, রাত্রিবেলা যখন কেউ বেরোয় তো তোমার অস্ত্র কিছু না কিছু থাকে, সামান্য একটা ছুরি থাকে, বুঝলে তো। বেকায়দায় 30 বছর আগে, তখন মানে আরো জঙ্গল, মানে 8টা বেজে গেলে আজও এখনো ঝড়খালি ফরখালি সাইডে আমি নিজে দেখেছি, 8টা বেজে গেলে তুমি ওখানে লোকজন যদি তোমাকে দেখে না, বলবে কেন যাচ্ছেন, ব্যাক করে যান, বুঝলে তো। বাঘের ভয়, আর কিছু না। তো কিছু ছিল হাতে, অস্ত্র ধারালো ছিল, সেটা কি এক্স্যাক্টলি জানি না, সেটা দিয়ে নাকি ওর কাকাকে, মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বাকবিতণ্ডা হতে হতে ছুরিটা চলে যায় এবং ওর কাকা মারা যায়, সজলের কাকা, ঠিক আছে। সজলের কাকা যখন মারা যায়, এইরকম খবর সকালে কি করে, এবারে মানে ঘটনা ঘটে গেছে, কি করবে, সজলের কাকাকে তখন ইমিডিয়েট ওই পাশের জঙ্গলে কবর দিয়ে দেয় ওই মালিক, ঠিক আছে, সজলের কাকার মালিক। এবং সকালবেলা বলে যে সজলের কাকা রাত্রিবেলা যাচ্ছিল, বা তারা সবাই মিলে যাচ্ছিলেন, বাঘ এসছিল, বাঘে ওকে টেনে নিয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো, বাঘে নিয়ে গেলে বললে কি হবে, খুব ইজি, কোনো পুলিশ ট্রেস পাবে না, খোঁজ পাবে না, বা অন্য কিছু বললে তো লোক খোঁজাখুঁজি করবে, আর বাঘে নিয়ে গেলে তো সেটা বলা যাবে না,
মানে খোঁজা হবে না, তাই না? তো এটা যখন আউট করে দেওয়া হয়, কিন্তু ওর ওয়াইফ মানে ওই মালিকের ওয়াইফ সত্যিটা জানতে পারে। একদিন নাকি মদ খেয়ে ও বলে ফেলেছিল যে তোর তো খুব প্রেম বেড়েছিল, আমি নিজে মার্ডার করে দিয়েছি, বুঝছো? আচ্ছা। তোর পথের আমার পথের কাটা আমি নিজে সরিয়ে দিয়েছি। এইটা শোনার পর ও এত শকড পায় যে যেদিন রাত্রে ঘটনাটা বলে ফেলেছে সেই রাতেই নাকি গলায় দড়ি দেয় ওর ওয়াইফ। আচ্ছা। এবার দেখো সজলের ওপর কি করে জিনিসটা এলো, সেটা হচ্ছে সজলের কাকাকে যেখানে ডেড বডিটা পুঁতে দিয়েছিল, সজল যখন নিজেই প্রেত সাধনায় লিপ্ত ছিল, নিজের একটা জায়গা করার জন্য না, ও হোমকুণ্ড বানাবার জন্য হোক বা কোনো যন্ত্র মাখার জন্য হোক, মেবি কোনো কারণে ও মাটিটা খুঁড়েছিল এবং ভাগ্যচক মানে দুর্ভাগ্য যাকে বলে, দুর্ভাগ্য চক্রে যে জায়গাটা পুড়েছিল ওখানটাতেই ওর কাকাকে 30 বছর আগে মানে কবর দেওয়া হয়েছিল। বাপরে বাপ, বিশাল কোইন্সিডেন্স এটা। কোইন্সিডেন্ট, এবং একেই বলে কালচক্র। ঠিক আছে? কালচক্র, আচ্ছা। একদম কালচক্র একেই বলে, যে তুমি পাপ করলেও বাপকে ছাড়ে না, বলে না কথাটা? তো পাপ ঢাকা যায় না। এবার যখন ওইভাবে করতে গেছে, পুরো ডিরেক্টলি যেমন করে হোক একটা মাটির কলস না কিছু দিয়ে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল, যাতে করে তার আত্মাটা ডিস্টার্ব না করে। কোনো তান্ত্রিক দ্বারা ওই মালিক নাকি সেটাও করেছে পরবর্তীকালে গিয়ে, কিন্তু ওই ঘটে কোদালের আঘাত লেগে ওই ঘরটা উপড়ে পড়ে যায় এবং ওই বডিটার গায়ে আঘাত লাগে, কোদালের আঘাত লাগে। দেখো 30 বছর আগের ঘটনা, মাটিতে পুরো মিশে যাওয়ার কথা, ঠিক তো? কিন্তু তার কিছু ইয়ে তো থাকে, মানে ভাইব্রেশন বলো ভাইব বলো, কিছু তো থাকে, তাই না? সেখানে আঘাত লাগে কোদালের। এর ফলে ওর কাকা কিন্তু কি বলে, ওর কাকার যে আত্মাটা সেটা কিন্তু পরবর্তীতে ডিস্টারবেন্স শুরু করে। আচ্ছা। এদের কাছে যখন হোম চলছে, এই কথাটা আমাদের প্রত্যেকে শুনেছে, তারপর হোম শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকে শরীর বন্ধন করার পর যখন ওদের বাড়ির লোককে জিজ্ঞেস করি যে আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা তো এটা বলেননি যে এর আগেও আপনাদের ঘরে ভৌতিক উপদ্রব হতো? তখন বলছে না দেখুন, আমার ছেলে যা কাজকর্ম করতো তাতে করে তো এইসব নেগেটিভ জিনিসপত্র আসা খুবই বাঞ্ছনীয়, বুঝলে তো? তো আমরা সেটাই ভেবেছিলাম, আমরা বুঝতে পারিনি ওর কাকা। তো সজলের এই যে প্রেত সাধনা, ভূত প্রেত এইসবের প্রতি যে এই যে আসক্ত, এটার ব্রেন ওয়াশ কিন্তু করেছিল ওই কাকা, কাকার আত্মা, কাকা বলা ভুলো। তোমাকে মনে আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও পাঠিয়েছিলাম, আমার বাড়িতে এসেছিল যাকে পিশাচ পজেস করেছিল, সে কিন্তু পরিষ্কার বলছে যে আমাদের কাজই হচ্ছে ব্রেন ওয়াশ করা। পরিষ্কার বলছিল যে, আমি বললাম ও তোরা এসবও করিস? তখন বলছে হ্যাঁ আমাদের কাজই তো হচ্ছে ব্রেন ওয়াশ করা, ওকে বলবো তুই মরে দে, তুই মরে দে, ও মরে দেবে। মনে পড়ছে? এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে যদি কেউ পার্সোনালি চাই তো দেবে। তো যাই হোক, তো ওখানে কাকা ওর ব্রেন ওয়াশ করে এবং এই সব প্রেত সাধনা, হ্যান সাধনা, ত্যান সাধনা এইসবের প্রতি ওর একটা ঝোঁক বাড়িয়ে দেয়, কিন্তু ডিস্টার্ব বলতে সেরকম কিছু করে না, ওর ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়। ওর পড়ার আগ্রহ চলে যায়, ওর নেগেটিভ জিনিসের প্রতি ওর আকর্ষণ বেড়ে যায়, মানে স্বাভাবিক জীবন থেকেও বিচ্যুত হয়ে যেতে থাকে, বুঝলে? মহিলাটা কে ছিল? বলছি, ওই মহিলাটা যে ছিল ওটা নাকি ওই দিকের গ্রামেরই এক ডাইনি ছিল। ডাইনি? আমি এতক্ষণ পিশাচ বলছিলাম, কিন্তু সে পরবর্তীকালে মারা যাওয়ার পরে ভয়ঙ্কর হয়ে ওঠে, তাই তাকে আমি পিশাচের রূপ দিচ্ছিলাম। আসলে যদি তার উপাধি জিজ্ঞেস করো সে কে, যেমন আমরা সবাই অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, তুমি ইউটিউবার, যাই হোক, উনি ছিলেন আসলে একজন ডাইনি, যে মারা যাওয়ার পর মুক্তি পায়নি। কোনো ডাইনি কিন্তু তার ডাইনি বিদ্যা যদি স্বেচ্ছায় কাউকে দান না করে এবং ওর ডাইনি বিদ্যা যদি কেউ স্বেচ্ছায় গ্রহণ না করে, তাহলে কারুর আত্মার শান্তি হয় না। এটা একদম মানে সত্য। ধরো কর্ণপিচাসিনী সাধনা কেউ করেছে, তুমি নিশ্চয়ই জানবে, তার কর্ণপিচাসিনীকে যতক্ষণ না কেউ গ্রহণ করছে সে কিন্তু মরতে পারবে না কিছুতেই, বা মরে গেলেও প্রেতজনি প্রাপ্ত হবেই। দেখো যখনই সে কর্ণপিচাসিনী সাধনায় সিদ্ধি লাভ করলো তখনই সে প্রেতজনি প্রাপ্ত হয়ে গেল, কারণ সে নেগেটিভ দিকটাকে ধরে নিয়েছে অলরেডি, বুঝছো?
এই ডাইনিটাও তার ডাইনি বিদ্যা কাউকে, এই জন্য বলে না ডাইনি যদি মারা যায়, মানে ধরো সোকল ডাইনি গ্রামের লোকেরা চেনে, আজও কিন্তু হয়, ওই ডাইনিটা মরলে আশেপাশে থাকতে নেই, ওদের আঁচলে একটা খুঁট বাঁধা থাকে সব সময়। মায়েরা আমাদের দেখেছো না, আঁচলে আগেকার দিনে শাড়ি পরতো, খুঁট বেঁধে রাখতো। তো ওই ডাইনিরা ওই মৃত্যুর সময় যদি খুঁটটাকে খুলে দেয় না, বা যদি তোমাকে বলে, ধরো তুমি সামনে দাঁড়িয়ে আছো এবং বললো দে না রে মা একটু খুঁটটা খুলে দে আমার, তুমি যদি খুঁটটা খুলে দাও, তুমি কিন্তু সেই মুহূর্তে সেই বিদ্যাটা পেয়ে যাবে এবং তুমি নিজের অজান্তেই ডাইনি বিদ্যায় পারদর্শী হয়ে উঠবে। আচ্ছা, এখানে আমি একটা সবাইকে বলে রাখছি, যদি অচেনা কোনো ব্যক্তি, ধরুন রাস্তা দিয়ে পেরোচ্ছে কোনো মহিলা, যদি বলে যে আমার আঁচলের গিঁটটা খুলে দে, কেউ কিন্তু কারোর আঁচলের গিঁট খুলবেন না। ওকে 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 ওকে। বা শুধু আঁচল কেন বলবো, কোনো কিছুতে পোটলা করা কোনো দ্রব্য যদি থাকলো, হলুদ কাপড়ে মোড়া, লাল সালুতে মোড়া, যদি কেউ বলে এই গিঁটটা খুলতে পারছি না একটু গিঁটটা খুলে দে, কোনো গিঁট কিন্তু কেউ অজান্তে নিজের দোষে খুলতে যাবেন না। তোমাকেও বলছি কৌস্তব, ঠিক আছে? ওকে। যাই হোক, তো এটা জানার পরে যখন আমরা বললাম যে এখান থেকে কি করে তুই সজলকে ছাড়বি, না সজলকে আমি, সজল নিজে স্বেচ্ছায় আমাকে গ্রহণ করেছে, ও যতক্ষণ না আমাকে পরিত্যাগ করবে আমি ততক্ষণ যাব না, ওকে ছাড়বো না, ওর বডি ছাড়বো না। মানে ও কি এরকম টাইপের কিছু করেছিল? হ্যাঁ, ও তো নিজে সঙ্গম, ও খালি যখন বলেছিল যে আমি সঙ্গম করতে চাই, তাহলে তোকে সবকিছু দেবো, ও তো বাধা দেয়নি, সজল তো বাধা দেয়নি, ও তো স্বেচ্ছায় গ্রহণ করেছিল। আচ্ছা। এবং ওর সঙ্গম করতে করতে ও অচৈতন্য হয়ে গেছিল এবং বীর্য স্খলন হওয়ার পর ও পুরোপুরি অচৈতন্য ছিল, মনে করো আমি বলেছিলাম। হুম 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 হুম। কিন্তু সজল তো একবারও বলেনি যে আমার ভয় লাগছে আমি এসব করব না, ও তো বলেনি। বুঝতে পারছি। এবার সজলকে বললাম তুমি নিজে বিপদ ডেকেছো, তুমি নিজে এবার বিপদ থেকে বেরো না। কি করতে হবে সজলকে, ওই ডাইনি বা ওই মেয়েটি বলে দেয় যে একমাত্র সজল যদি হোমে নিজের আঙুল কেটে, মানে আঙুল পুরোপুরি না একটু কেটে যদি রক্ত আহুতি দেয় তাহলেও চলে যাবে। আচ্ছা। এবার তোমার দাদা বা আমরা বলি রক্ত দিতে দেবো না, কারণ এতটুকুও ক্ষত হতে দেবো না। ও তখন বলে যে না ক্ষত আমি সারিয়ে দেবো, আমি চলে গেলেই ক্ষত সেরে যাবে, কিন্তু আমাকে রক্ত না দিলে আমি যাব না, ঠিক আছে? হুম হুম। এবারে দেখো, যে ছেলেটা অলরেডি অ্যানিমিয়ায় ভুগছে তাকে আমরা বলতে পারি না যে তুমি আঙুলটা মানে একটু কেটে রক্ত দাও বা দেহের কোনো অংশ কেটে রক্ত দাও, এবং এদের কথা তো বিশ্বাস করা যায় না। এবার এই রক্তের ফলে তোর বল আরো বেড়েও যেতে পারে, ঠিক কি না? ডেফিনেটলি। ও যেটা বলছে সেটা সত্য, তার তো কোনো মানে নেই। হুম হুম হুম। তখন আমরা আমাদের অস্ত্র প্রয়োগ করলাম, কালপুরুষ দর্পণ। কালপুরুষ দর্পণ চারিদিকে, হোম কুণ্ড মাঝখানে চারিদিকে কালপুরুষ দর্পণ প্রতিষ্ঠা করে দিলাম, জোরে জোরে ব্রহ্মদত্ত কালপুরুষের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ও তখন বিভৎস চিৎকার, মানে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না, বিভৎস একটা মেয়েলি চিৎকার শোনা যাচ্ছে। সজল তো ভয়ে একদম মানে জড়সড় হয়ে গেছে পুরো, এবং ওর যত ভূত প্রেত সাধনার বই এবং যত পোটলা পুটলি করে রেখেছিল ঘরের মধ্যে, চিন্তা করতে পারবে না কৌস্তব, পুতুলে পুতুলে ভরিয়ে রেখেছিল ঘরটাকে, জানো? পুতুল কেন? ওর যে ও তন্ত্র করতো তো। আচ্ছা, ওই জন্য বলছো পুতুল হ্যাঁ, ক্রিয়া করতো? পুতুল ক্রিয়া করতো, ও যত সব উল্টো পাল্টা করতো কিন্তু সঠিক ওয়েতে কোনোটাই জানতো না, বুঝেছো? হুম হুম। যা করেছে কিউরিওসিটি থেকে। এবার সমস্ত ওর যা তন্ত্র দ্রব্য ছিল সব ওই হোমে পুড়িয়ে দিয়েছি, এবং ওগুলো থেকে পুড়লে, একটা বই পুড়লে কিরকম গন্ধ উঠবে বলো? নর্মাল পেপার পোড়ানো গন্ধ, সেটা ওঠেনি, কিন্তু প্রচন্ড আষ্টে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, তারপরে আমরা ওকে ফুল প্রোটেকশন, ওর বাড়িকে ফুল প্রোটেকশন দিই, ঘর বন্ধন করি, গৃহবন্ধন করি। এবার তোমার সমস্ত কিছু করে টোরে আমরা ওদেরকে জলটা খেতে মানে দিয়ে আসতে বলি, যে এই জলটা রোজ এক ছিপি করে ছেলেকে খাওয়াবেন, এবং আশা করছি আর কোনো মানে ঘটনা ঘটবে না। এবার তোমাকে যেটা আমি বললাম যে এটা রেস এখনো চলছে, সেটা হচ্ছে ওর কিন্তু নিম্নাঙ্গটা এখনো সেরে ওঠেনি।
আচ্ছা আচ্ছা এখনো কিন্তু জ্বালা জ্বালা করে, কিন্তু কোনো ভৌতিক উপদ্রব হয় না বাড়িতে। আমি ফোন করে, আমি তোমাকে যেটা আগেও বলি যে আমি ক্লায়েন্টদের ফোন করে কিন্তু খবর নিই, তো আমি নিজে থেকে ধরো কখনো ফোন করেছি, কখনো ওরা নিজেরা জানিয়েছে যে কেমন আছে সজল, না সবই ঠিক আছে, ওই রক্তাল্পতা বা অ্যানিমিয়া যে ব্যাপারটা সাদা প্যাকাসে ওটা অনেকটা কেটে গেছে, রিসেন্ট ছবিও পাঠিয়েছে ছেলেটার, এমনি নর্মাল আছে, কিন্তু কথা হচ্ছে ওর নিম্নাঙ্গটা পুরোপুরি এখনো সারছে না। তো ওরা বলেছে যে এই ডাক্তারের ভরসায় রাখবো না, কলকাতার দিকে নিয়ে আসবো, কিন্তু এই যে মাঝখানে এইসব ঘটনাগুলো ঘটে যাচ্ছে আরজিকর ফারজিকর, তো ওদের মানে ওরা এখন কলকাতায় আসতে ভয় পাচ্ছে বেসিক্যালি, বুঝলে তো? কারণ ওদের যা সিচুয়েশন, ওরা প্রাইভেট হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করাতে পারবে না, ওদেরকে সরকারি হসপিটালে ভর্তি করতে হবে। আর ওদের মনে এখন একটা ভয় ঢুকে গেছে যে সরকারি হসপিটাল মানে হয়তো আমার ছেলে আরো খারাপ হয়ে যেতে পারে, মানে আরো মারা যেতে পারে গেলে ভর্তি করলে, বুঝলে তো? সাংঘাতিক একটা সিচুয়েশন, আর তোমার ঘটনাটাও সাংঘাতিক ছিল। থ্যাঙ্কস এরকম টাইপের একটা ঘটনা শেয়ার করার জন্য। ঠিক আছে, এটা না আমি করতে চাইনি আসলে, ব্যাপারটা হচ্ছে এই যে মানে ব্যাপারটা উঠে এলো, তাই জানা তো দরকার মানুষের, বলো? এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং হ্যাঁ, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হন এবং আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশন বক্স এবং আমার ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করুন। আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও কিন্তু জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।